কোরিয়ার এক রহস্যময় গলি, যেখানে প্রতি রাতে চলত অশরীরীদের আনাগোনা। আর এই গলিরই শেষ মাথায় ছিল এক ভুতুড়ে লাইট শপ। কোনো এক রহস্যজনক কারণে কিছু মানুষেরা ফেসে যায় এই ভয়ঙ্কর গলিতে। তাদের একটাই উদ্দেশ্য, ওই লাইট শপ থেকে লাইট কালেক্ট করা। কিন্তু এর কারণ কি? তারা সকলে কিভাবে ওই ভুতুড়ে গলি এবং এই লাইট শপের সাথে কানেক্টেড, সেটাই দেখব আজকের গল্প লাইট শপে। চলুন তাহলে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা একটা লাইট শপ দেখতে পাই, যার সামনে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়েছিল। তো বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মেয়েটা চলে যায়, আর দেখা যায় সেখানে ওই লাইট শপটা বাদে আশেপাশের সবকিছু ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। অন্যদিকে হিয়নমিন নামের একটা ছেলেকে বাসে দেখা যায়। হিয়নমিন বাস থেকে নেমেই দেখে একটা মহিলা ওখানে বসে আছে, যার নাম জি ইয়ং। আর এই মহিলাই সেই লাইট শপের সামনে ছিল। তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল, আর বেশ চিন্তিতও লাগছিল, যেন সে কিছু একটা নিয়ে খুব কষ্টে আছে। তো এইভাবে এত রাতে একটা মেয়েকে দেখে হিয়নমিনের চিন্তাই হয়। তবে হিয়নমিন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো পরের দিন যখন আবারও হিয়নমিন আসে, সে দেখে জিয়ং আজও এখানেই বসে আছে। তবে আজ জিয়ং এর পাশেই একটা সুটকেস ছিল। হিয়নমিন যখন আজও ইগনোর করে চলে যাচ্ছিল, তখনই জিয়ং তার আঙুল দিয়ে কিছু শব্দ করে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এটা, কারণ কেউ কখনোই তার আঙুল দিয়ে এইভাবে এত শব্দ তো করার কথা না, অথচ জিয়ং একটু ট্যাপ ট্যাপ করতেই এমন সাউন্ড হচ্ছিল। যাক, তো হিয়নমিন এইসবে এত পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তৃতীয় দিনও একই কাহিনী হয়, যেখানে জিয়ং সুটকেসের সাথেই বসেছিল। তবে এইবার হিয়নমিন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না, কারণ সে খুব বেশি কিউরিয়াস হয়ে গিয়েছে জি ইয়ংকে নিয়ে। তো হিয়নমিন তাকে জিজ্ঞেস করে সে কেন এইভাবে এখানে বসে থাকে সব সময়। তার যদি কোনো হেল্প লাগে তাহলে সে করে দিবে, সে তাকে বলতে পারে। তার সাথে সাথে হিয়নমিন নিজের মোবাইলও জিয়ংকে দিতে চায়, যাতে করে সে তার কোনো ফ্যামিলি মেম্বারকে কল করতে পারে আর সেফলি বাড়ি ফিরে যায়। কিন্তু তখনই হিয়নমিন দেখে তার মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেছে। তবে সে তো নিজেও জানে না এটা কিভাবে হয়েছে, কারণ একটু আগেই তো সবকিছু ঠিক ছিল। তো জিয়ং তখন তার এইসব কথায় কান্না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে যে তুমি কি আমাকে চেনো? হিয়নমিন এর প্রশ্নের কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। পরদিন আবারও দেখা যায় হিয়নমিন বাস থেকে নামে, আর দেখে আজ তো জিয়ং বৃষ্টিতে ভিজেই ওখানে অপেক্ষা করছে। হিয়নমিনের কাছে ব্যাপারটা আরো বেশি আজব লাগতে শুরু করে। সে তখন জিয়ং এর মাথায় গিয়ে ছাতা ধরে আর বলে তুমি এইরকম করছো কেন আমি জানি না, তবে তুমি এই ছাতাটা রাখো। আমি কাছের একটা অ্যাপার্টমেন্টেই থাকি, তো তাই ছাতা ছাড়াই দৌড়ে চলে যাব, সমস্যা হবে না। জিয়ং তখন দেখা যায় তাকে সেই একই প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চেনো? এবার হিয়নমিন এত কিছু না ভেবে বলে হ্যাঁ আমি চিনি তোমাকে, গতকালই তো আমাদের দেখা হলো। হিয়নমিন তো নিজেও জানে না সে কেন এইসব বলছে। তখন জিয়ং তাকে আরো একটা প্রশ্ন করে আর বলে তুমি কি আমার সাথে কাল দেখা করবে? হিয়নমিন কি বলবে বুঝতে পারছিল না, তাই সে তাকে বারবার ছাতাটা নিতে বলে। তো দেখা যায় খুবই অদ্ভুতভাবে জিয়ং নিজেই তাকে বলতে থাকে আচ্ছা তুমি কি আজ রাতটা আমাকে তোমার ঘরে থাকতে দিবে, কারণ আমার আজ রাতটুকুই সময় আছে। এরকম অদ্ভুত কথা সে কেন বলছে তা তো হিয়নমিন বুঝতে পারে না, কিন্তু একটা মহিলার থেকে এরকম হেল্প রিকোয়েস্ট আসছে দেখে হিয়নমিন মানাও করতে পারে না। সে জিয়ংকে নিয়ে তার ৮ নম্বর অ্যাপার্টমেন্টে চলে আসে। তো হিয়নমিন যখন রুমের লাইট জ্বালাতে যায়, তখন খুবই অদ্ভুতভাবে জিয়ং বলে প্লিজ লাইট জ্বালাতে হবে না, অন্ধকারই তো ভালো। এবার তো দেখা যায় জিয়ং রুমের ভেতর পা রাখতেই মেইন দরজা নিচ থেকেই লক হয়ে যায়। বাইরে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন হিয়নমিন নিজের বাড়িতে কোনো মানুষকে নয়, বরং একটা আত্মাকে ইনভাইট করেছে। যাক, তো কি কাহিনী এখানে আর কি রহস্য রয়েছে তা তো আমরা গল্পের মধ্যে ধীরে ধীরেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় একটা হসপিটালে কিছু নার্স কাজ করছিল। সেখানে সবাই চাইছিল তাদের সিনিয়র নার্স হিও যেন আজ তাদের সাথে ডিনারে যায়, কারণ হিও খুব বেশি কাজ করত, তাই তারা চাইছিল যে সে যেন নিজেকে একটু সময় দেয়। তো প্রথমে তো হিও সবাইকে মানা করে, কিন্তু যখন ইয়ংজি নামের নার্স বলে যে সে তার সব কাজ করবে, তখন হিও রাজি হয়ে যায় ডিনারে যেতে। তো এবার যখন ইয়ংজি একা বসে বসে কাজ করছিল, ঠিক তখনই সে দেখে একজন অচেনা লোক আইসিইউতে এসেছে। এবার যেহেতু এখানে বাইরের কেউ অ্যালাউড না, তাই ইয়ংজি তাকে বলে আপনি যেহেতু রোগীর কেউ নন তাহলে প্লিজ বাইরে যান। তো লোকটা তখন খুবই অদ্ভুতভাবে জিজ্ঞেস করে
মর্গটা কোন দিকে বলুন তো? ইয়ংজি তাকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় আইসিইউতে একজন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই সে দ্রুত দৌড়ে সেখানে যায় তাকে নর্মাল করতে। তো এইসব করতে যখন ইয়ংজি বিজি ছিল, তখনই সেখান থেকে ওই লোকটাও গায়েব হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা বিয়ংজিন নামের একটা লোককে দেখতে পাই, যে কোনো এক কারণে খুবই ভয়ের মধ্যে ছিল। সে ঠান্ডায় কাচুমাচু হয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু একটা কুকুরের আওয়াজে সে ঘুমাতেই পারছিল না। তাই খুবই বিরক্ত হয়ে গেটের সামনে গিয়ে চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে আমরা লাইট শপের মধ্যে বইয়ংকে দেখতে পাই, যে আসলে ছিল ওই লাইট শপের মালিক। সে বসে বসে নিজের মনের মতো করেই কাজ করছিল, তবে সে কেন যেন শপের ভেতরেও কালো কালারের সানগ্লাস লাগিয়ে বসেছিল, তাও এই রাতের বেলা। তো কিছুক্ষণ পরই সেখানে একটা কাস্টমার আসে আর একটা বাল্ব নিতে চায়। তো বইয়ং এর শপে যেই আসতো, সে তাকে তার আসার কারণ জিজ্ঞেস করত। তো দেখা যায় লোকটা বাল্ব নিয়ে যাওয়ার পরই বইয়ং একটা ডায়েরি বের করে, যেখানে অনেকের নাম লেখা ছিল। যাক, তো এরপরই সেখানে সেই হসপিটালের লোকটা আসে। বইয়ং তাকেও জিজ্ঞেস করে তার এখানে আসার কারণ কি, কিন্তু লোকটা তো তার কথার কোনো রিপ্লাই দেয় না এবং কিছুক্ষণ সেখানে লাইট দেখে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আসে একটা মহিলা, যে বইয়ংকে বলে দিনের বেলায় তোমার সব কেউ নোটিস করে না, কিন্তু রাতে খুব বেশি চোখে পড়ে। তো তারপরই মহিলাটা তার থেকে একটা জিনিস নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা একটা গার্লস স্কুলের বাইরে একটা মেয়েকে দেখতে পাই, যাকে দেখে বেশ ক্রিপি লাগছিল। স্কুলের ক্লাসরুমে কিছু ক্লাস নেওয়া হচ্ছিল। এবার আপনাদের তো মনে হতে পারে যে রাতে আবার স্কুলে কিসের ক্লাস? আসলে এই স্কুলে নাইট ক্লাসই হতো, আর এই গল্পটার থিমই এমন, তাই বেশিরভাগ দৃশ্য আপনারা রাতের ভিউতেই দেখতে পারবেন। যাক, তো তারপর সেখানে হিয়ঞ্জু নামের একটা মেয়ে উপর থেকে প্লেগ্রাউন্ডে তাকিয়ে থাকে ওই মেয়ের দিকে। তো এবার টিচার যখন নাম ডাকছিল, তখন সবার নাম নিলেও তার নামটা নেওয়া হয় না। অন্যদিকে লাইট শপে এবার বিয়ংজিন নামে সেই লোকটা চলে আসে, যে কুকুরের ডাকে বিরক্ত হয়ে গিয়েছিল। তো লোকটা সেখানে রাখা একটা বাল্বে হাত দিতেই সেটা জমতে থাকে। তার সাথে সাথে বইয়ং এর চশমাটাও জমতে থাকে বরফে। তাই বইয়ং ওই লোকটাকে মানা করে এইরকম করতে। তো তখনই লোকটা সেখান থেকে চলে যায়, আর বইয়ং তখন সেই বাল্বটার দিকে তাকিয়ে কিছু তো ভাবে। আমরা সেখানে খেয়াল করতে পারি এই লাইট শপের মধ্যে সব লাইটগুলোর সাইজ আলাদা, বা সেগুলো দেখতে একই রকম নয়, এক একটা এক এক রকম, পুরোপুরি আলাদা। যাক, তো এই লাইট শপের কি কাহিনী তা তো আমরা ধীরে ধীরেই জানবো। তো এরপরই স্কুলে বোবে নামের একটা মেয়ে হরর স্টোরি বলতে শুরু করে ওই প্লেগ্রাউন্ডের মেয়েটার নামে। বোবে বলে এই মেয়েটা সবসময় একাই থাকে, আর তাকে খুব কম মানুষই দেখতে পায়, তার মানে সে একটা ভুতুড়ে মেয়ে। তাদের এইসব গল্প সেখানে বসে বসে হিয়ঞ্জুও মনোযোগ দিয়ে শোনে। তো এরপরই সেখানে হায়ন নামের একটা মহিলা আসে, যার বডি ছিল সম্পূর্ণ ভেজা, আর সে এমন ভাবে হাঁটছিল বা রেসপন্স করছিল যেন তার ভেতরে কোনো শক্তি নেই, সে যেন একটা জীবন্ত লাশ। তো হায়নও এসে ওখানের একটা লাইট টাচ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বইয়ং তার চশমাতে টাচ করে আর বলে এখান থেকে চলে যাও। এবার তার চশমা টাচ করা দেখেই তো হায়ন চুপচাপ সেখান থেকে চলে যায়। কি অদ্ভুত না বিষয়গুলো। যাক, তো এবার স্কুলে ক্লাস শেষে যখন সবাই বাড়ি ফিরছিল, তখনই তাদের সামনে একটা গলি আসে, যেই গলিটাকে সবাই ভুতুড়ে গলি নামেই চেনে। একেবারে অন্ধকার, শুনশান, নীরবতায় ঘেরা। তো হিয়ঞ্জুর বাকি ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়, যেন তারা তাকে দেখেইনি। এবার তো হিয়ঞ্জু বেশ ভয় পেতে থাকে আর একা একাই সেদিকে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু মাঝপথে এসেই হিয়ঞ্জুর এইটা ফিল হয় যে তাকে কেউ ফলো করছে। তাই সে এক দৌড়ে চলে আসে ওই লাইট শপে। হিয়ঞ্জুকে লাইট শপের মালিক খুব ভালো করেই চিনত। তো সে আসতেই প্রথমে বইয়ং তাকে কিছু চকলেট দেখায় আর একটা হলুদ কালারের কাগজে মোড়ানো চকলেট তাকে দেয়। হিয়ঞ্জু বলে আমাকে সবসময় আপনি চকলেট কাগজ থেকে খুলে কেন দেন? আমি তো বাচ্চা না, আমি নিজে নিজেও এটা করতে পারতাম। বইয়ং বলে হ্যাঁ, কিন্তু আমার কাছে তো তুমি বাচ্চা, কারণ আমারও একটা বাচ্চা ছিল যার কথা মনে পড়ে তোমাকে দেখে। হিয়ঞ্জুর গলায় একটা বাচ্চার লকেট দেখা যায়। তখন সে বলে এটা তো আমার বাবার দেওয়া শেষ উপহার, তাই আমি আমার কাছেই রেখে দিয়েছি। আচ্ছা, তো আপনার বয়স কত হবে? বইয়ং বলে আমি অনেক বড়। তো সেখানে তখন গ্লাসের প্রতিচ্ছবিতে দেখা যায় বইয়ংকে দেখতে যেমন লাগে সে আয়নায় দেখতে ঠিক তার বিপরীত, মানে খুবই বয়স্ক লাগছিল তাকে দেখতে। তো এটারও হয়তো কোনো রহস্য আছে যা পরে উন্মোচন হবে। তো এখানে হিয়ঞ্জু তাকে বলে সে যখন আসছিল তখন তাকে কেউ একজন ফলো করছিল। এটা শুনে বইয়ং বলে এরকম হয় অনেক সময়,
সাধারণ মানুষ বুঝতে পারে না তার আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু তোমার কাছে স্পেশাল পাওয়ার আছে সেটা বোঝার আর দেখার, তাই তুমি দেখতে পাও। তবে আমিও এরকম একটা পাওয়ার পেয়েছি, আর আমিও এমন ভাবেই সব দেখতে পাই। তবে পরের বার যদি তুমি এমন কিছু দেখো তাহলে এইভাবে ইগনোর করবে যেন তুমি তাকে দেখোইনি, কারণ অনেক সময় এরা বিপদের কারণ হতে পারে। তো তারপরে সেই চকলেটের কাগজটা খুব সামলে রেখে দেয় বোয়ং, আর হিয়নজুকে একটা লাইট দিয়ে বাই বলে। অন্যদিকে আমরা হিয়নমিন এবং জি ইয়ংকে দেখি সেই অ্যাপার্টমেন্টে। হিয়নমিন যখন তাকে তাওয়াল দেয় তখন সে খেয়াল করে জিয়ং এর আঙুলের নখ ছিল উল্টো দিকে, আর ঠিক সেই কারণেই তখন বেঞ্চের মধ্যে ট্যাপ ট্যাপ করতেই এত সাউন্ড হয়েছে, কারণ তার আঙুলের নখ তো সাধারণ মানুষের মতো ছিল না, বরং তার উল্টো পিঠে ছিল। এবার তো হিয়নমিন এটা দেখে বেশ ভয় পায়। সে এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই জিয়ং তার সুটকেস খোলে এবং সেখান থেকে অনেকগুলো সার্জিক্যাল টুলস বের করে। ভয়ে তো রীতিমতো জমে যাওয়ার অবস্থা হয় হিয়নমিনের। সে বুঝতে পারে না এই মেয়েটা এখন কি করতে চলেছে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি এই একই অ্যাপার্টমেন্টে থাকে হিয়নজু, আর সে তার বাসায় ঢোকার সময় ওখান থেকে বেরিয়ে যায় জিয়ং। তখন দেখা যায় তার সুটকেসের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে হিয়নমিনকে মেরে সে সেটার মধ্যেই তাকে প্যাক করেছে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা সানহে নামের একটা মেয়েকে দেখি। সানহে ছিল একজন স্ক্রিপ্ট রাইটার, তাই সে এমন একটা ঘর চাইছিল যেখানে কোনো চেঁচামেচি হবে না, একেবারে শান্ত থাকবে পরিবেশ। তো সে এরকমই একটা ঘর পায় যেখানে আশেপাশে কেউ থাকে না, এবং তার ভাড়াও ছিল বেশ কম। সানহে এর কাছে তো এসব একটু অদ্ভুতই লাগে, কিন্তু সে এটাতে থাকার জন্য রাজি হয়ে যায়, কারণ তার লেখালেখি করাটা খুবই দরকার। তবে সেখানে একটা রুম আছে যেটা খুলতে তাকে মানা করা হয়। এবার সানহে তার জিনিসপত্র ঠিকঠাক মতো করে রাখছিল, ঠিক তখনই তার হাতে একটু আঘাত লেগে যায়। ওই সময় তার নজর পড়ে সেই নিষিদ্ধ রুমের দিকে, তাই সে ওখানে একটা পর্দা লাগিয়ে দেয় যেন তার নজর ওই দিকে না যায়। কিছুক্ষণ পরই আমরা রাস্তায় জিয়ং নামের একটা স্টুডেন্টকে দেখি, যে একা একা ওই গলি দিয়ে যাচ্ছিল। তার তো খুবই ভয় করছিল, সেজন্য সে অনেক জোরে জোরে গান গাইতে থাকে। তবে তাও সে ফিল করতে পারছিল তাকে কেউ তো ফলো করছে, সেজন্য সে আরো জোরে গান গাইতে থাকে। এবং তখনই সে যাচ্ছিল সানহে এর বাড়ির পাশ দিয়ে। সানহে তো তখন তার স্ক্রিপ্ট লিখতে বসেছে, আর এই আওয়াজে সে খুবই বিরক্ত ফিল করে, আর বলতে থাকে এটাই কি বাড়িওয়ালার শান্ত জায়গার নমুনা। এদিকে দেখা যায় জিয়ং যেতে যেতে এসে থামে ওই লাইট শপের সামনে, কিন্তু সেই শপের ভেতরে না গিয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। অন্যদিকে সানহে স্ক্রিপ্ট লিখতে লিখতে বসেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় সানহে ছায়ার পাশ থেকেই আর একটা কার যেন ছায়া উঠে চলে যায়, আর তার সাথে সাথেই ঘরের লাইট নিজে থেকেই অফ হয়ে যায়, এবং বাইরে থেকে একটা ভয়ঙ্কর কারো ছায়া সানহেইকে দেখে যাচ্ছিল। এদিকে জিয়ং আজ আবারও একই গলিতেই দাঁড়িয়েছিল, আর সে বৃষ্টি দেখে বলছিল, ইস, এই বৃষ্টির জন্য পরিবেশ তো আরো বেশি ভয়ঙ্কর ফিল হচ্ছে। অন্যদিকে সানহে এবার তার টেবিলে বসেছিল, তখন আবারও লাইট অফ হয়ে যায়। তাই সে চেক করে দেখে যে সবকিছু তো ঠিকই আছে, তাহলে এরকম সমস্যা কেন হচ্ছে। তো সানহেই পরে ভাবে যে হয়তো এই ঘরটা পুরাতন বলেই এরকম হচ্ছে, তাই সেই বিষয়ে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। তবে আবারও তার ঘরের বাইরে সেই ছায়ামূর্তি দেখা যায়। দৃশ্য আসে হসপিটালে, যেখানে ইয়ংজি, হিও এবং বাকি ডাক্তাররা মিলে একটা রোগী দেখছিল। তবে তাদের কাছে রোগী দেখে মনে হয় সে খুব বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই তারা ভাবছিল লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে নিবে। এখানে তখন আর একটা রোগীও ছিল, যে কিনা নিজে থেকে কারো সাথে কথা বলছিল, কিন্তু কার সাথে সে কথা বলছে সেটা দেখা যায় না। ডাক্তার বলে এই রোগীর কি সমস্যা। নার্স জানায় সে আসলে অ্যালকোহলিক, তাই এরকম করছে হয়তো। ডাক্তার তখন এটা জেনে বলতে থাকে, ঠিক আছে, বাকি পেশেন্টদের ভালোর জন্য এই পেশেন্টকে অন্য কোথাও শিফট করো তো। এবার সেই লাইফ সাপোর্টের পেশেন্টের ফ্যামিলিকে ডাক্তার সব বলে, তার কন্ডিশন কি আছে সেটাও জানায়। তখন তার ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন মহিলা ছিল যার নাম জিয়ক। তো সে খুবই রেগে যায় আর বলে, ডাক্তারই যদি কিছু না করতে পারে তাহলে আর কে কি করবে। ডাক্তার বলে, পেশেন্ট তো নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তাই আমাদের মেডিসিনও কাজে আসবে না, এখানে আমাদের কিছুই করার নেই। তো সেখানে আরো অনেক পেশেন্টের ফ্যামিলি দেখা যায়, কারণ একটা বাস দুর্ঘটনা হয়েছিল এখানে, তাই অনেক মানুষ ইনজুরি নিয়ে এখানে ভর্তি। অন্যদিকে আমরা সানহেকে দেখতে পাই যে একটু ফ্রেশ হয়ে নিজের চুল ড্রাই করছিল, কিন্তু তখনই তার ফিল হয় কেউ তাকে দেখছে। তবে পরে আবারও সেই সব কিছু ইগনোর করে নিজের কাজে বসে পড়ে। এদিকে জিয়ং আজ যখন যাচ্ছিল
তখন সে আজও একইভাবেই ভয়ের মধ্যে ছিল। তখনই জিয়ংয়ের নজর হিয়ঞ্জুর উপর পড়ে, যে তার স্কুল শেষ করে লাইট শপের দিকেই যাচ্ছে। তো আসলে এখানে গল্পটা পাস্ট আর প্রেজেন্ট নিয়ে চলছে। মানে গল্পের শুরুতে হিয়ঞ্জু যে ভয় পাচ্ছিল এটা ভেবে যে তাকে কেউ ফলো করছে, সেটা আসলে জিয়ংই ছিল, যা এখন দেখানো হচ্ছে। অর্থাৎ গল্পের প্রতিটা পার্ট আমরা এক এক ক্যারেক্টারের এক এক রকম পার্সপেক্টিভ থেকে দেখব। যাক, তো আমরা আবারও সানহেইকে দেখি যে তার কাজ করছিল। তখনই তার ঘরের লাইট আবারও চলে যায়। তবে চিন্তা করার বিষয় এটা ছিল যে সারা ঘরের আলো গেলেও ওই নিষিদ্ধ রুমের আলো ঠিকই জ্বলছিল। তাই এবার সানহেই নিজের কিউরিসিটি ধরে রাখতে না পেরে দরজাটা খুলে ফেলে। অন্যদিকে ওই সব রোগীদের ফ্যামিলির এই অবস্থা দেখে ইয়ংজি তো খুব ইমোশনাল হয়ে পড়ে। তাই সে বাথরুমে গিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। ওই সময়ই বাথরুমের বাইরে থেকে একজন মহিলা প্রশ্ন করে, যদি রোগীর বেঁচে থাকার ইচ্ছা শক্তি নির্ভর করে যে সে বাঁচতে পারবে কিনা, তাহলে ডাক্তারের কাজটা কি? তো সেই মহিলার আওয়াজে রাগ অভিযোগ ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। এখন ইয়ংজি নিজে নার্স হয়েও এই প্রশ্নের উত্তর দিতে পারছিল না। তো এখানে আমরা এটা জানতে পারি যে এক সময় ইয়ংজির নিজেরও খুব ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। তখন তার বেঁচে থাকার চান্স একেবারেই ছিল না। তো ইয়ংজি তাই ফিল করতে পারছিল এই রোগীদের ফ্যামিলির কষ্টটা কি। তখন এই বাথরুমের দরজার ফাঁকে হঠাৎ করেই সেই মহিলা উকি দিয়ে উঠে। আর এই মহিলা ছিল লাইট শপের সেই হায়ন। হায়ন অদ্ভুতভাবে ইয়ংজিকে হন্ট করে বলে, তোমায় যে করেই হোক সেই পেশেন্টকে বাঁচাতে হবে। ইয়ংজি তো খুব ভয় পেয়ে যায় আর বাথরুমের বাইরে চলে আসে। তখন দেখে কেউ নেই সেখানে। এদিকে সানহেই দরজা খুলে দেখে ওই রুমের সব তো স্বাভাবিকই আছে, শুধুমাত্র সেই লাইট শপের লাইটের মতো একটা বাল্ব ওখানে জ্বলছে। তো জিয়ং আজ যখন একইভাবে গান গেয়ে যাচ্ছিল, তখনই সে সানহেইয়ের বাড়ির সামনে এসে থামে। সানহেই আজ তখন রেগে তাকে প্রশ্ন করেই ফেলে যে সে কেন এভাবে জোরে জোরে গান গেয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় ছিল জিয়ং ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যায় সেখান থেকে। তো সানহেই সেই ঘরে লাইট অফ করলেও সেটা যেন অফ হতেই চাইছিল না। তাও এটা থেকে কিছু কিছু আলো আসছিল, মনে হচ্ছিল কেউ এটাকে এভাবেই জ্বালিয়ে রাখতে চাইছিল। অন্যদিকে স্কুলের দৃশ্য দেখা যায়, যেখানে ক্লাস শেষে সবাই যখন যাচ্ছিল তখন বোবে তাদের একটা ফ্রেন্ডকে ঘুম থেকে না তুলেই চলে যায়। সে ক্লাসরুমেই ঘুমের মধ্যে পড়ে থাকে, অথচ বাকিরা চলে যায়। হিয়ঞ্জুর কাছে এসব ঠিক মনে হয় না, কারণ সে জানে হাই স্কুল থেকে একা বাড়ি ফেরা খুবই ভয়ের কাজ। তাই সে ট্রাই করে ওই স্টুডেন্টকে জাগিয়ে তোলার, কিন্তু সে শুধুমাত্র এক মুহূর্তের জন্য চোখ খোলে আর বলে, বাহ তুমি তো খুব সুন্দর। এ কথা বলেই সে ঘুমিয়ে পড়ে, কারণ তার ইচ্ছা সে আরো 10 মিনিট ঘুমাবে। এবার তো হিয়ঞ্জুও বিরক্ত হয়ে বেরিয়ে যায় বাড়ি ফেরার জন্য। সে বইয়ং এর দেওয়া ফ্ল্যাশ লাইট নিয়েই যাচ্ছিল। তো তখনই পথে হিয়ঞ্জু দেখে হায়নকে। হায়ন বেশ অদ্ভুত আচরণ করছিল। তবে বৃষ্টি দেখে হিয়ঞ্জু তার ছাতা শেয়ার করে তার সাথে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে হায়নের চুল অদ্ভুতভাবে বড় হতে শুরু করে, তার নখ এবং হাইটও বড় হয়ে যায়। হিয়ঞ্জুর তখন মনে পড়ে তাকে বইয়ং কি বলেছিল, যদি সে কখনো কোনো অদ্ভুত কাউকে দেখে তাহলে সে যেন একেবারে নর্মাল থাকে আর কিছু একটার বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। হিয়ঞ্জুও ঠিক সেটাই করে, কিন্তু হায়নের বডি তাকে কনস্ট্যান্টলি ফলো করছিল। হিয়ঞ্জু তো প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে আসে সেই লাইট শপের সামনে। আর তখনই সেখানে চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে বইয়ং। বইয়ং তখন হিয়ঞ্জুকে বলে, তুমি তোমার মায়ের কাছে যাও, তাড়াতাড়ি যাও। হিয়ঞ্জু দৌড়ে চলে যায় আর বইয়ং তার চশমা খুলে তাকায় হায়নের দিকে। বইয়ং এর তাকানো দেখেই হায়ন স্বাভাবিক হয়ে যায় আর উল্টো দিকে ফিরে যায়। এর মাধ্যমে তো এটা স্পষ্ট যে বইয়ং কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে অবশ্যই কিছু স্পেশাল পাওয়ার আছে। অন্যদিকে স্কুলে হঠাৎই বিদ্যুৎ চমকে ওঠে, তাই ঘুম থেকেও সজাগ হয়ে যায় সেই স্টুডেন্ট যার নাম উত্তমা। এবার সে দেখে তার পাশের একটা সিটেই বসে আছে সেই মেয়েটা যার ব্যাপারে বোবে হরর স্টোরি বলেছিল, যাকে খুব কম মানুষই দেখেছে এবং সে যেখানে খুশি সেখানে এসেই বসে পড়ে। মেয়েটা তখন উত্তমাকে বলে, আমি যা দেখেছি তুমিও কি তাই দেখেছ? এবার এখানে মনে হচ্ছিল তারা হয়তো হিয়ঞ্জুকে নিয়েই কথা বলছে, তার কারণ হিয়ঞ্জুর সাথে এখন পর্যন্ত কেউ কথা বলেনি আর টিচারও নাম ডাকার সময় একমাত্র তার নাম বাদে সবারটা ডাকছিল। তাই চান্স আছে সেও একটা আত্মা এবং সে নিজেও এই সম্পর্কে জানতো না। যাক, তো এইদিকে আমরা সানহেইকে দেখতে পাই যার সিলিং থেকে বৃষ্টির পানি পড়ছিল, তাই হঠাৎই তার ঘুম ভেঙে যায়। অন্যদিকে আজ যখন জিয়ং গলি দিয়ে যাচ্ছিল তখন তার সাথে দেখা হয় জি ইয়ং এর। জিয়ং তাকে গিয়ে ছাতা ধরে বলে, আপনিও কি এদিকে যাচ্ছেন? আসলে এখানে রাতে একা কেউ যায় না। জি ইয়ং বলে, তুমি কোথায় যাবে? তখন ছেলেটা উত্তর দেয়,
আমি পাশের লাইট শপে যাব, কারণ আমার মনে হয় সেখানে গেলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি কি সেদিকে যাবে? তাহলে চলো, আমি তোমাকে হেল্প করছি। এবার তারা দুজন লাইট শপের দিকে যেতে থাকে। এদিকে সানহেই যখন ফ্রেশ হচ্ছিল তখন সে বাথরুমে কারো চুল দেখতে পায়, যা দেখে সে বুঝে যায় সে একা নয়, বরং আরও একজন আছে এখানে। এরপরে আমরা সেদিনের দৃশ্য দেখি যখন জিয়ং সানহেইকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল। আসলে সেদিন সানহেইকে দেখে সে ভয় পায়নি, বরং সানহের পেছনে থাকা হাইয়নকে দেখে ভয় পেয়েছিল। তবে জিয়ং তাদেরকে দেখে খুব একটা শকড হয় না, আর জিয়ংকে বলে তারা দুজন কোনো এক কারণে জুড়ে আছে, তাই হয়তো একসাথে থাকছে। আচ্ছা, এরপর থেকে জি ইয়ংকে জিং আর জিয়ংকে অং বলে ডাকবো আমরা। যাক, তো এখন বর্তমান টাইমে সানহেইও দেখে বুঝতে পারছিল হাইয়ন তার বাসায় আছে, সে তাকে দেখতেও পাচ্ছিল। সানহেই এতটা ভয় পায় যে সেখান থেকে জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কারণ দরজা লক ছিল। বাইরে থেকে অং এবং জিং সানহেইয়ের চিৎকার শুনছিল। জিং তো ভেতরে যেতে চাইছিল, কিন্তু তাকে তখন আটকায় অং। ওই সময় অং দেখে যে জিং এর নখ উল্টো পিঠে বসানো। এটা দেখেই তো সে খুব ভয় পেয়ে যায়। জিং তাকে একটা শকিং কথা বলে এই সময়, যে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নিজেও আমার মতনই একজন। এবার এই কথা বলার সাথে সাথেই অংয়ের পা ভেঙে যায়। সে এভাবেই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে যত যাই চেষ্টা করে সে ঘুরে ফিরে একই জায়গায় এসে থেমে যায়, সেই সানহেইয়ের বাড়ির সামনে। তাই সে ওখানে বসেই হেল্পের জন্য কাঁদতে থাকে। জিং এবার তার সুটকেসের সাথে ওই লাইট শপে আসে। বইয়ং তো প্রতিবারের মতো এবারও তাকে আসার কারণ জিজ্ঞেস করে। জিং বলে, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি। তো তারা এই সব কথা বলছিলই, ঠিক তখনই সেখানে একটা পুলিশ চলে আসে আর এসেই বলে সে বইয়ংকে কিছু প্রশ্ন করতে চায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এবার 1 মাস আগের কাহিনী দেখতে পাই, যেখানে সোয়ং নামের একটা মহিলাকে দেখানো হয়। তখন সোয়ং এর দরজায় কেউ খুব জোরে জোরে নক করতে শুরু করে, যেন লেট হলে দরজা ভেঙে ভেতরে চলে আসবে। সোয়ং তো খুবই বিরক্ত হয়ে দরজাটা খোলে। তখনই সে দেখতে পায় একটা ছায়া তার করিডোর দিয়ে এসে দ্রুত তার উপর হামলা করে দেয়। এরপরই দেখা যায় কেউ একজন সোয়ংকে নিচে ফেলে মেরে দেয়। তার বাসার নিচে একটা বাইকও ছিল, যেখানে একটা হেলমেট ছিল, এবং এই বাইকের নাম্বার ছিল 8525। তো এই নাম্বারটা মনে রাখবেন, তাহলে কাহিনী আগে গিয়ে বুঝতে সুবিধা হবে। যাক, তো তারপর আমরা সোয়ং এর বয়ফ্রেন্ড মিনসোকে দেখি। সে শহর থেকে পালিয়ে যাওয়ার জন্য একটা বাসে উঠে বসে। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ক্রাইম করেনি, কিন্তু বেকার ফেসে যাওয়ার ভয়ে পালাচ্ছে। বাস ছাড়তেই মিনসো শান্তি পেলেও তখনই ওখানে এসে পড়ে পুলিশ সাংসিক। আর সেই লাইট শপে যাবে 1 মাস পর, যেই দৃশ্য আমরা আগেই দেখেছি। এবার সাংসিক সন্দেহ করছিল মিনসোকে যে সেই হয়তো তার গার্লফ্রেন্ডকে মেরেছে, কারণ তার বাড়িতে কেউ আগুনও লাগিয়ে দিয়েছিল। তো সাংসিক যখন তার দিকে আসছিল তখন সে হাত রাখে একটা সিটে। ওই সিটেই সোয়ং বসেছিল। মিনসো তো তার মৃত গার্লফ্রেন্ডকে সেখানে দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। এবার সাংসিক যখন বাইরে আসে তখন সে খেয়াল করে তার হাতে ছাই লেগে আছে। এই ছাইটা এ কারণেই লেগেছে কারণ সে হাত দিয়েছিল সোয়ং এর বসা সিটে। যেহেতু সে পুড়ে মারা গেছে, তাই এই ছাই তার হাতে লেগেছে। এরপরই দৃশ্য আসে একটা বৃদ্ধ লোকের উপর, যে তার ঘরে শান্তিতে বসে টিভি দেখছিল। সে ছিল রাইট হ্যান্ডেড। এবার বৃদ্ধ লোকটি খেয়াল করে তার দরজায় কারো ছায়া, তাই সে প্রশ্ন করে কে ওখানে, এবং এখানেই এই দৃশ্যটা কাট হয়। তারপরই দেখা যায় সাংসিক পুলিশ স্টেশনে তার ল্যাম্পটাকে ঠিক করার চেষ্টা করে এবং পরে সোয়ং এর কেস পড়তে শুরু করে। ওই সময় আমরা বোর্ডে সেই স্কুল গার্লের ছবি দেখি, যে উত্তমাকে বলেছিল আমি এটা দেখেছি, তুমিও কি দেখেছ? তো সেই মেয়ের কেসটা ছিল এমন যে তার কালপ্রিটকে তো শাস্তি দেওয়া হয়, কিন্তু মেয়েটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই সাংসিক এই মেয়ের কেসটাকে আনসলভড কেসের লিস্টে রেখে দেয়। তো সেখানে তখন তার কলিগ জিয়ল এসে জানায় মিনসোকে ছাড়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর এটা একটা দুর্ঘটনায় লাগা আগুন, যার ফলে সোয়ং উপর থেকে নিচে বেহুশ হয়ে পড়ে সেখানেই মারা যায়। তবে এইসব শুনে সাংসিকের ভালো লাগে না, কারণ তার মতে এটা নিশ্চিত যে মিনসোই কিছু করেছে। যাক, তো তারপরই সাংসিক আসে সেই বৃদ্ধের বাড়ি, কারণ বৃদ্ধ মারা গিয়েছে। সবাই ভাবছিল হয়তো হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে সে, কিন্তু সাংসিক এটাকে একটা মার্ডার হিসেবে ধরে। তার কারণ লোকটা ছিল রাইট হ্যান্ডেড, কিন্তু তার টিভি রিমোট রাখা ছিল লেফট হ্যান্ডে। সাংসিক তার বাড়ি আসে, তখন সে কল্পনা করে তার স্ত্রী মিহিকে। সে যখন প্রেগনেন্ট ছিল তখন তারা একসাথে তাদের বাচ্চার নাম সিলেক্ট করছিল।
কিন্তু এর মধ্যেই কাজের কল আসাতে সাংসিক চলে যায়, যা নিয়ে মিহি বেশ বিরক্ত ছিল। তার কাছে একদমই ভালো লাগতো না সাংসিকের এই অতিরিক্ত কাজ করার অভ্যাসটা। এবার বর্তমানে সাংসিক এইসব ভেবে খুব মন খারাপ করছিল। তো আমরা এখনো জানি না মিহি মারা গিয়েছে নাকি তাদের ছাড়াছাড়ি হয়েছে, কারণ বাড়িতে বর্তমানে সাংসিক একাই আছে। তো সকালে যখন সে নুডলস খায় তখন তার মনে পড়ে এই একই সস সে পেয়েছে বৃদ্ধের ঠোঁটে। তাহলে হতে পারে সে মারা যাওয়ার আগে এটা অর্ডার করে খেয়েছে এবং তখনই কেউ কিছু মিশিয়ে মেরে ফেলেছে তাকে। তো পুলিশ স্টেশনে এসে সাংসিক জানতে পারে যে বৃদ্ধের ফ্যামিলি অটোপসি করানোর জন্য মানা করে দিয়েছে, সেজন্য এই কেসও ক্লোজ করা হয়েছে। কিন্তু সাংসিক জানতে চাইছিল আসল কালপ্রিটকে, তাই সে অফিসার ইউনার হেল্প নিয়ে সমস্ত চাইনিজ রেস্টুরেন্টের অ্যাড্রেস বের করে আর সেই সব জায়গাতেই তদন্ত করে। কিন্তু সবাই বলে বৃষ্টির জন্য সেদিন ডেলিভারি হয়নি। তারপর রাতে যখন সাংসিক ফিরছিল তখনই সে একটা রেস্টুরেন্টের সামনে আসে এবং সেই বাইকটা দেখতে পায় যার নাম্বার ছিল 8525। এবার সাংসিক সেখানে গিয়ে খুব ভালো করে সমস্ত বিষয়টা পর্যালোচনা করে। পরে রেস্টুরেন্টের ওনারকে জিজ্ঞেস করে সে ডেলিভারি দিয়েছিল কিনা, কিন্তু সে তো মানা করে দেয়। তখন সাংসিক এমনভাবে কথা বলে যেন সে জানতো এই লোকটাই আসল কালপ্রিট। তো কিছুক্ষণ এভাবে কথা বলার পরই সাংসিক বেরিয়ে যায়। দৃশ্য এবার চলে যায় 1 মাস পর, যেখানে রেস্টুরেন্টের ওনার ফলো করছিল সোয়ং এর আত্মাকে। সাংসিকও সেখানে ওনারকে ফলো করে পৌঁছে যায়। তখনই মারামারি শুরু হয়। সাংসিক তখন জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সেই সময়ই সোয়ং পেছনে তাকায় আর সাংসিক দেখে এটা তো সোয়ং, কিন্তু মৃত মানুষ কিভাবে এভাবে আসতে পারে সে বুঝতে পারছিল না। এবার সাংসিক খেয়াল করে সে ওনারের চোখও কেমন যেন বদলে গেছে। এইসব দেখে সে সম্পূর্ণভাবেই শকড হয়ে যায়। দৃশ্য আসে সেই লাইট শপে যেখানে সাংসিক এসেছে। সে এখানে ওই বৃদ্ধের কেস নিয়েই কথা বলতে এসেছিল, কিন্তু তখনই সেখানে সে জিংকে দেখে থেমে যায়। সে তার রক্তে ভরা সুটকেস দেখে প্রশ্ন করতে চাইছিল, কিন্তু পরে অনেক কিছু ভেবে করে না। মানে সে ভাবছিল মেইলি কোনো কারণে হয়তো ব্লাড আসছে, তাই সে তার রেইনকোট দিয়ে তাকে বলে সাবধানে যাবে। এদিকে হিয়নজু বৃষ্টিতে বাইরে ছিল, তবে সে ভয় পেয়ে দ্রুত যাচ্ছিল, যা তার রোজকারের ঘটনা। তো তখনই তার মনে পড়ে মায়ের জন্য লাইট নিতে হবে, সেজন্য সেই গলি দিয়ে যেতে শুরু করে সে। পথেই সে অংকে দেখতে পায় আর খুব ভয়ের সাথে দৌড়ে লাইট শপে আসে। তবে আজ বইয়ং তাকে ভেতরে আসার আগেই বলে হিয়নজু তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা হয়তো অপেক্ষা করছেন, আমি ঠিক আছি, চিন্তা করো না। হিয়নজু তখন তার কথা শুনে সেখান থেকে চলে যায়। বইয়ং তখন সাংসিককে বলে তুমি এখানে কি কারণে। সাংসিক বলে খুব অদ্ভুত সব লাইট তোমার স্টোরে। তখনই তার চোখ পড়ে একটা নিভু নিভু বাতির দিকে, কারণ এই শপের প্রতিটা বাতি একভাবে জ্বলত না। একটা খুব উজ্জ্বল আলো দিত, তো কিছু মিডিয়াম এবং কিছু নিভু নিভু। বইয়ং তখন চশমাটা ধরে বলে আমি দোকানের কথা তো বলছি না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সিয়খুই নামের একজন মহিলাকে দেখি যে ওই হসপিটালে যাচ্ছিল। সে ওখানে যাওয়ার সময় একটা বুড়ি মহিলা এবং 2 জন লোককে দেখে। আজ সিয়খুই একটা মৃত বডি রেডি করছিল দাফন করার জন্য। সে আসলে এই কাজই করে। তো সিয়ক দেখে যার বডি সে কফিনে রাখবে সেই কফিনটা একটু ভাঙা ছিল। সিয়কের মনে তো অসম্ভব রেসপেক্ট থাকতো ডেড বডির প্রতি, তাই সে চাইছিল না এই ভাঙা কফিনে তাকে রাখতে। সেজন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এখনই কফিন চেঞ্জ করতে। তো তারপরে সুন্দর করে এই বডিতে কাপড় পরানো হয়। বডিটা ছিল জং নামের একটা মহিলার। এবার জং এর আওয়াজ পায় সিয়ক, তবে সে বিন্দু মাত্র চমকায় না, কারণ তার কাছে এটা রোজকারের ঘটনা। জং সিয়ককে বলে আমি কি সত্যি মারা গিয়েছি। সিয়ক বলে হ্যাঁ। জং তখন বলে না না প্লিজ আপনি বলুন যে আমি মারা যাইনি, আমি এই মুহূর্তে মরলে তো হবে না। তো জং বলে আমি জানি মানুষ তার মৃত্যু সহজে গ্রহণ করতে চায় না, কিন্তু তুমি প্লিজ বিশ্বাস করে নাও যে তোমার দুনিয়ার পথ চলার ইতি হয়েছে আর তুমি একটা জায়গা থেকে নতুন আর একটা জায়গায় যাবে। জং বলে না না আমি এই মুহূর্তে মৃত্যুর জন্য রেডি না, আমি কিছুতেই একসেপ্ট করতে পারবো না, প্লিজ আমাকে বলুন আমি মারা যাইনি আর আমি এখন কোথায় যাব। তো সিয়ক তাকে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে যে তুমি এখন এমন একটা জায়গায় যাবে যেখানে গেলে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, দুনিয়ার সমস্ত চিন্তার ইতি হবে, তুমি নিজের শান্তি খুঁজে পাবে, তাই প্লিজ এখন রেস্ট করো এখানে। জং বলে আমি কোথায়, এখানে এত অন্ধকার কেন, আমি কি এখানে একা। সিয়ক বলে হ্যাঁ তুমি একা, আর খুব জলদি অন্ধকার থেকে আলোর খোঁজ পাবে, রেস্ট করো আর চিন্তা করো না, এভাবে একদিন আমরা সবাই চলে যাব। এবার সিয়ক তাকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। জং তো তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছিল।
এই দৃশ্যে খুব সুন্দর করে মৃত্যুর কঠিন সত্যটা দেখানো হয়েছে। বোঝানো হয়েছে আমরা কেউই মৃত্যুর জন্য রেডি থাকি না, কিন্তু আমাদের সবাইকে সেদিকেই রোজ রোজ ধাবিত হতে হচ্ছে, কেউ আগে অথবা পরে, কিন্তু মৃত্যুর স্বাদ আমাদের সবার ভাগ্যেই আছে। যাক, তো তারপরই দেখা যায় ইয়ংজিকে, যে তার নাইট শিফট ডিউটির জন্য হসপিটালে আসছিল এবং সেও ওই সেম ফ্যামিলিকে হসপিটালের নিচে বসে থাকতে দেখে, কিন্তু তার পরক্ষণেই বৃদ্ধ মহিলা গায়েব হয়ে যায়। তো ইয়ংজি যখন আসছিল তার ফিল হচ্ছিল কেউ তাকে ফলো করছে। এবার লিফটে উঠেই সে দেখে তার পেছনে সঙন নামের একটা লোক দাঁড়িয়ে আছে, যার বডি ভেজা ছিল এবং তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ইয়ংজি তাকে বলে, আপনি কোন ফ্লোরে যাবেন? সঙন বলে, 8 নাম্বার ফ্লোরে। ইয়ংজি তখন বলে, কিন্তু রাতে সেখানে স্টাফদের ছাড়া অন্যদের যাওয়া তো অ্যালাউড না, কারণ ওখানে আইসিইউ আছে। সঙন বলে, আচ্ছা, সেখানে ইনজুরি হওয়া লোকেরা কি কখনো জেগে উঠবে? ইয়ংজি বলে, দেখুন, আমি জানি না তারা উঠবে কিনা। ওখানের মানুষ একমাত্র তাদের বেঁচে থাকার ইচ্ছা শক্তির জোরেই বাঁচতে পারে। এখন এই কথা শুনেই তো সঙন কাঁদতে শুরু করে। ইয়ংজি ফলো করে, তার পায়ের নিচে পানি আসছে। তখনই পেছনে তাকিয়ে দেখে সঙনের চোখের পানি অস্বাভাবিকভাবে আসছিল, তার ফুল বডি থেকেই পানি পড়ছিল এবং মুহূর্তের মধ্যে সমস্ত লিফট পানিতে ভরে যায়। ইয়ংজিও ডুবে সেই লোকের কাছে আসছিল, আর ঠিক তখনই 8 নম্বর ফ্লোর চলে আসে। আর ইয়ংজিও চোখ খুলে দেখে সব স্বাভাবিক আছে। ইয়ংজি তো নিজেও বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। তো ইয়ংজি এবার তার ডিউটিতে আসে এবং সেখানে একজন পেশেন্টের কানে একটা ইয়ারফোন লাগিয়ে দেয়, যাতে করে সে গান শুনতে পায় এবং বেঁচে থাকার একটা ইচ্ছা জেগে ওঠে তার মধ্যে। অন্যদিকে লাইট শপে সাংসিক বইয়ংকে বলে, আমি আসলে এখানে একটা অদ্ভুত চোখওয়ালা লোককে খুঁজতে এসেছি, আমার মনে হলো সে এদিকেই এসেছে। এইসব কথা বলার সময় সাংসিকের চোখ ভয়ঙ্করভাবে উল্টে পাল্টে যাচ্ছিল, তার মানে তার সাথেও কিছু উদ্ভট হচ্ছে। পরে যখন বইয়ং মানা করে যে না, সে তো কাউকে দেখেনি, তখনই সাংসিক যেতে থাকে। বইয়ং বলে, তুমি এখানে থাকো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর তোমার ছাতাও নেই। এবার এই কথায় সাংসিক সেখানে থাকার জন্য রাজি হয়। বইয়ং এটাও বলে, হতে পারে তুমি যাকে খুঁজতে এখানে এসেছো সেও এখানে এসে যাবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করেই যাও। অন্যদিকে হসপিটালে সবাই কথা বলছিল যে রোগীদের মধ্যে কারোরই তো অবস্থার উন্নতি হচ্ছে না, আর তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে এদের মধ্যে ইচ্ছে শক্তি জাগাতে হবে, কিন্তু তারা কেউ জানে না সেটা কিভাবে করবে। এবার ইয়ংজি সিনিয়র নার্স হিয়োর থেকে অনুমতি চায় সেই অ্যালকোহলিক পেশেন্টের সাথে কথা বলতে, আর হিও তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে আমরা হিয়নজুকে দেখি যে একইভাবে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করছিল। তখনই সেখানে তার সাথে দেখা হয় জিংয়ের। জিংকে দেখেই হিয়নজু বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, তাই সে তার সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে। জিং বলে, তুমি বারবার ওই লাইট শপে কেন যাও? হিয়নজু বলে, আমার মায়ের জন্য লাইট কিনতে। এবার এরকম কিছু কথা বলে সে কোনো মতে পালিয়ে যায়, তবে জিং তাকে খুব ভালো করে দেখছিল। অন্যদিকে আমরা ইয়ংজিকে দেখি যে অ্যালকোহলিক পেশেন্টের সাথে ছিল। তখন তার সাথে সে অনেক কথা বলে। আসলে এই পেশেন্টও ভূত দেখতে পারত এবং তার মতো ইয়ংজিও দেখতে পারে। সে খুব ভালো করেই এই বিষয়টা জানত যে তার মধ্যে কিছু পাওয়ার আছে, যার দরুন সে কিছু অদ্ভুত অদ্ভুত মানুষকে দেখে, যাদের অস্তিত্ব অন্য কেউ ফিল করতে পারে না। সেখানে কথা বলার এক পর্যায়ে আমরা সেদিনের অচেনা লোকটাকে দেখি, যে ইয়ংজিকে বলেছিল মর্গটা কোথায়। আসলে এই লোকটাও ছিল একজন আইসিইউর পেশেন্ট, কিন্তু সে বাঁচতে চায় না, কারণ তার উপর ঋণের অনেক প্রেসার। সেই কারণে সে জীবন্ত নিজেকে মাটিতে দাফন করে আজ হসপিটালে ভর্তি। আর সে কিন্তু বইয়ংয়ের লাইট শপেও গিয়েছিল। ইয়ংজি তখন লোকটার কান থেকে মাটি ক্লিন করে এবং তাকে বেঁচে থাকার হোপ দিতে থাকে, কারণ সে নিজেও একবার এই পরিস্থিতিতে ছিল। তখন তার কানে ইয়ারফোন রাখত নার্স হিও, আর সেই কারণে আজ ইয়ংজি বেঁচে আছে। অন্যদিকে হিয়নজুর সাথে আজ দেখা হয় জিনের। জিন তাকে বারবার বলছিল, এই তুমি কি শুনতে পারছো কুকুরের চিৎকার? উফ, আমি কি করব? এই চিৎকারের যন্ত্রণায় আমি তো শান্তিতে ঘুমাতেও পারছি না। কত চেষ্টা করছি একটু ঘুমাবো বলে, কিন্তু এই শয়তান কুকুর সেটা দিচ্ছেই না। হিয়নজু বলে, কোথায় কুকুর? আমি তো কিছু শুনতে পারছি না। জিন তখন পাগলের মতো বলে, না না, এই তো শোনো, ভালো করে শোনো।
আমি তো শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি, আর সহ্য হচ্ছে না। আমি এভাবে তো বাঁচতে পারবো না, আমার কান ফেটে যাচ্ছে। এবার হিয়ঞ্জুর কাছে ব্যাপারটা ঠিক লাগে না, তাই সে ভয় পেতে শুরু করে এবং সেই লাইট অন করে। তখন সে দেখে এই জিনের বডিতে অনেক বরফ জমে আছে, কিন্তু এখন তো তুষারপাতও হচ্ছে না, তাহলে বরফ কিভাবে সম্ভব? হিয়ঞ্জু তো বেশ ঘাবড়ে যায় আর বলে, আমার বাসায় দরকার আছে, আমি যাচ্ছি। অন্যদিকে হসপিটালে সবাই ঘিরে ছিল একটা পেশেন্টকে আর বলছিল তার অবস্থা খুব সিরিয়াস, কিন্তু কি এমন আছে যার শক্তি এখনো তাকে বাঁচিয়ে রাখছে? এই নিয়ে তারা বেশ শক ছিল। এবার আমরা সেই সমস্ত লোকদেরকে দেখতে পাই যারা ওই লাইট শপে গিয়েছিল, আর তাদের সবার কানে মিউজিক আসছিল, আর সেই মিউজিক আসছে যা কিছুক্ষণ আগেই ইয়ংজি একটা পেশেন্টের কানে দিয়েছে। তো এবার আমরা একটা শকিং বিষয় দেখতে পাই। আসলে লাইট শপে যাওয়া মোস্টলি সবাই ছিল হসপিটালে কোমা স্টেজে ভর্তি, আর সেখানে পুলিশ অফিসার সাংসিক থেকে শুরু করে সেই বাচ্চা অং সবাই ছিল। তো এর মানে হচ্ছে এরা না আছে পৃথিবীতে আর না আছে হেভেনে, তারা জীবন মৃত্যুর মাঝখানে আটকে আছে। তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে কিছু একটা আটকে রাখছে। হতে পারে তাদের কোনো শেষ হোপ, আর এই হোপটাকেই বাড়ানোর চেষ্টা করছিল ইয়ংজি। আর তারা যে স্টেজে আছে সেখানেই ছিল ওই লাইট শপ, এবং এটাই কারণ ছিল যে লাইট শপ বাদে বাকি সবকিছুই অন্ধকারে আচ্ছন্ন থাকে। আর এই লাইট শপে তারা সবাই বারবার তাদের কোনো একটা বেঁচে থাকার আশা নিতেই হয়তো যেত। হয়তো তারা নিজেরাও বুঝতে পারছিল না কিভাবে এই ফেজ থেকে বের হয়ে আসবে। যাক, তো এর ব্যাপারে আগে গিয়ে আমরা আরো ডিটেলসে জানতে পারবো যে লাইট শপের রহস্যটা সত্যিকার অর্থে কি। তারপরে আমরা হিয়ঞ্জুকে দেখি যে তার বাড়ি এসে মাকে বলে, মা, আমি আজ তোমার জন্য লাইট আনতে পারিনি, কারণ অনেক অদ্ভুত মানুষদের দেখেছি। তার উপর শপ মালিক বলল চলে যেতে। তার মা তখন তাকে জড়িয়ে ধরে বলে, থাম মা, আমার আর লাইট লাগবে না। হিয়ঞ্জু তার মাকে জড়িয়ে একটা ফুলের স্মেল পায়। দৃশ্য সোজা চলে যায় জংয়ের লাশের কাছে, আর দেখা যায় তার বডিতে ফুল রাখা হচ্ছে। তো এখানে খুব হার্ট ব্রেকিং বিষয় জানা যায় যে এই জংই হচ্ছে হিয়ঞ্জুর মা, যে কিনা মারা গেছে। আর তাই আজ সে বলল, আমার আর লাইট লাগবে না, অর্থাৎ তার বাঁচার আশা নিভে গেছে। সেই লাইটগুলোকে হোপ হিসেবেই চিহ্নিত করা হয় এখানে। তো হয়তোবা হিয়ঞ্জু এবং তার মায়ের সাথে কিছু একটা হয়েছে, যার ফলে এই দুইজন এতদিন কোমায় ছিল। আর হিয়ঞ্জু তার মাকে এতই ভালোবাসত যে সে তার অবচেতন মন নিয়েও এতদিন লাইট এনেছে, যাতে করে তার মাকে সে বাঁচাতে পারে। কিন্তু আজ তার মা তার মেয়ের বাঁচার আশা ধরে রাখতে গিয়ে নিজেই মারা যায়। আর এটাই সেই কারণ ছিল যার জন্য জং তার মৃত্যু মানতে পারছিল না। সত্যি বলতে এই গল্পের স্টোরি লাইন কতটা যে ডিপ মিনিং এর তার কোনো হিসেব নেই। তো হিয়ঞ্জুকে এবং তার মাকে দরজার বাইরে থেকে দেখছিল জিং, আর বলছিল, তাহলে কি এরা একে অপরকে জানে? তো জিংয়ের মনে একটা প্রশ্ন আসছিল যে এখানে সবাই একে অপরকে জানে, চেনে, কিন্তু তাকে কেন কেউ চেনে না? তাই সে পাগলের মতো সবার সাথে দেখা করে, এবং এটাই সেই কারণ ছিল যার জন্য সে হিয়নমিনকে বারবার জিজ্ঞেস করে, আমাকে কি তুমি চেনো? তো হতে পারে জিং জানে যে সে বাস্তব জীবনে মারা গেছে অথবা কোমায় আছে, আর সে এখন একজন আত্মা। তাই তো সে সবাইকে বলছিল আমি আর তুমি একরকম, কারণ তার ভেতরে কোনো সন্দেহ ছিলই না যে সে অন্য কেউ, বরং সে জানতো সে কোনো মানুষ নয়। কিন্তু বাকিরা তো এটা জানতো না, তাই তারা সেই সমস্ত কাজ বারবার রিপিট করতে থাকে এই টাইম লুপে। যেমন সানহেই সবসময় ফ্রেশ হয় আর তার বাতি অফ হয়ে যায়, এবং অংও বারবার একই জায়গায় চলে আসে। হিয়ঞ্জুও একই কাজ করে, আর এটাই হচ্ছে কারণ যে তারা নিজেদের ব্যাপারে কিছুই জানতো না। দৃশ্য পরিবর্তন হয়, আর ইয়ংজি আমাদের ন্যারেট করছিল নিয়ার ডেথ অভিজ্ঞতা নিয়ে। ইয়ংজি বলে, নিয়ার ডেথ যারা যারা ফেস করেছে এবং কিছু গবেষণা থেকেও জানা গিয়েছে সেই ফেজটা কিছুটা এমন হয় যেন তারা সবাই একটা ট্রেনে উঠে গিয়েছে এবং হঠাৎ করেই তারা অন্ধকার একটা টানেলের মধ্যে দিয়ে চলে যায়। আর যখন তাদের হুঁশ ফেরে তখন তারা সেখানে তাদের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষদের সাথে দেখা করে। তো এতক্ষণ যাবৎ আমরা যতগুলো মানুষ দেখেছি তারা সবাই আছে তাদের নিয়ার ডেথ সার্কেলে। এখন গল্পটা পাস্টে থাকবে, আর বাস অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আর তারা কিভাবে সেখানে গেল সেটাই আমরা এখন জানতে পারবো। তো দৃশ্য আসে সমস্ত নিয়ার ডেথের মানুষগুলোর উপর, যারা বাস্তবে কেমন ছিল সেগুলো দেখানোর জন্য। প্রথমে আমরা হিয়নমিনের জীবন সম্পর্কে জানতে পারি। সে একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে এবং তার জন্য আজ সে রিং আর ফুল নিয়ে যাচ্ছে, এবং সেই মেয়েটা অন্য কেউ নয় বরং জিং। দেখা যায় জিংও তাকে খুব ভালোবাসে, কিন্তু হিয়নমিনের মা এসে তাকে টাকা পয়সা দিয়ে হুমকি দেয় যাতে করে সে তার ছেলেকে ছেড়ে দেয়।
তার কারণ হচ্ছে জিং কথা বলতে পারত না এবং কানেও শুনতে পারত না। তো হিয়নমিন তার গার্লফ্রেন্ড জিংকে জানায় সে খুব জলদি তার সাথে দেখা করবে, তাই তার জন্য সে যেন বাস স্টপে অপেক্ষা করে। তো হিয়নমিন তো খুবই এক্সাইটেড ছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডকে আজ বিয়ের জন্য প্রপোজ করবে। আর আমরা এখানে এটাও দেখি জিং একটা সুটকেসের মধ্যে তার কাপড় চোপড় প্যাক করে। হয়তো এটাই সেই কারণ যার জন্য লাইট শপের আশেপাশে তাকে সুটকেসের সাথে দেখা যায়। অন্যদিকে আমরা সানহেই এবং হায়নকে দেখি, যারা ছিল লেসবিয়ান কাপল। তারা তাই একটা বাড়ি দেখে যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো প্রতিবেশী থাকবে না, যাতে করে তাদেরকে কেউ বিরক্ত না করে। আর এটার জন্যই নিয়ার ডেথে সানহেই একা বাসা চাইছিল এবং তার আশেপাশে হায়নকে ফিল করছিল। অন্যদিকে আমরা হিয়নজু এবং তার মাকে দেখি। হিয়নজু স্কুল শেষ করে তার মায়ের সাথে বাস স্টপের দিকেই যাচ্ছিল। একই সময় অঙ্গ তার স্কুল শেষ করে বাস স্টপে যাচ্ছিল বাড়ি ফিরবে বলে। এরপরে আমরা সংঅনকে দেখি, যে ছিল একজন বাস ড্রাইভার, আর তার কান্নায় এই লিফটে ইয়ংজি ডুবে যাচ্ছিল। তো সংঅন বাস চেক করে দেখেই বুঝতে পারে এটার পেছনের চাকায় কিছু সমস্যা আছে, তাই সে তার কোম্পানিতে কল করে বলে এই ইস্যুর ব্যাপারে। তো কোম্পানি তাকে জানায় এখন গ্যারেজ বন্ধ, আর যদি কোনো প্রাইভেট গ্যারেজে সেই সমস্যা দেখায় তাহলে সেটার খরচা সংঅনকেই দিতে হবে। এখন বেচারা ড্রাইভারের বেতনই বা দেয় কত যে সে এখানে খরচ করবে? তাই সেই ইস্যুটাকে ইগনোর করে বাস চালানোর সিদ্ধান্ত নেয়। তো বাসে একে একে সব লোকজন আসতে থাকে। তখনই সেখানে হিয়নমিনও আসে, তবে তার মনে পড়ে জলদিতে তো ট্রেনে ফুল আর চকলেট রেখে এসেছে সে, কিন্তু তার কাছে রিংটা ছিল বলে সে বাসে উঠে পড়ে আর জিংকে জানিয়ে দেয় যে আমি বাসে উঠেছি, তুমি বাস স্টপে এসে একটু অপেক্ষা করো, কারণ আজ বৃষ্টি হবে, তাই আর কি বাস কিছুটা লেটে আসবে। তো এই কারণেই নিয়ার ডেথ সার্কেলে হিয়নমিন বারবার বাস স্টপে নামতো এবং সেখানে একভাবে অপেক্ষা করত জিং। বিষয়টা সত্যিই খুব হার্ট ব্রেকিং, কিন্তু প্রশ্ন থাকে তাহলে নিয়ার ডেথে সবাই সবাইকে চিনলেও জিংকে কেন তার ভালোবাসার মানুষ হিয়নমিন একটা বারও চিনতে পারল না? তো এর কারণটা আমরা একটু পরই জানতে পারবো। যাক, তো এরপর দেখা যায় সবাই বাসে উঠে পড়ে এবং বাস তার মতো করে চলতে থাকে। কিছু জায়গা চলার পরই বাস সিগন্যাল দেয় তাড়াতাড়ি গ্যারেজে নিতে হবে। সংঅনও সিদ্ধান্ত নেয় সে আর বেশি রিস্ক নিবে না, জলদি কাজ শেষ করে এটাকে গ্যারেজে নিয়ে যাবে। তবে ঠিক তখনই চাকা ফেটে যায় এবং বৃষ্টির কারণে বাস স্লিপ করতে থাকে। সেটা গিয়ে লাগে একটা ব্রিজে এবং সোজা পানিতে পড়তে থাকে। বাস যখন পানিতে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত সবাই একে অপরের সব প্রিয়জনকে আঁকড়ে ধরে রাখছিল, কারণ তাদের অবচেতন মনই চাইছিল তাদের নিজেদের কিছু হলেও তাদের প্রিয়জনের যেন কিচ্ছু না হয়। তখনই হিয়নমিনের মোবাইলটাও ভেঙে যায়, আর ঠিক সেই কারণেই গল্পের শুরুতে হিয়নমিন বুঝতে পারছিল না তার মোবাইলটা কেন এবং কিভাবে ভেঙে গেল। অন্যদিকে জিংও তখন এদিকেই যাচ্ছিল, আর সে দূর থেকে দেখে বাসটা পানিতে পড়ছে। এটা দেখেই তো সে তাড়াহুড়ো করে কল করতে থাকে হিয়নমিনকে, কিন্তু হিয়নমিন তো কলই রিসিভ করে না। জিং তো বুঝতে পেরে যায় সর্বনাশ হয়ে গিয়েছে, তাই সে দ্রুত ইমার্জেন্সি নাম্বারে হেল্প চাইতে সেখানে কল করতে থাকে, কিন্তু সে বোবা ছিল বলে কিছুই বলতে পারে না। আজ সে নিজেকে সবচেয়ে বেশি অপদার্থ এবং অসহায় ভাবতে থাকে। প্রচন্ড ফ্রাস্ট্রেশনে পড়ে যায় জিং। সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। তার চোখের সামনেই সব হারিয়ে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার থাকে না। তো এর কিছুক্ষণ পরই সেখানে রেস্কিউ টিম এসে সবাইকে রেস্কিউ করে হসপিটালে পাঠায়। হসপিটালে এসেই জিং ভাবতে থাকে যা কিছু হয়েছে সব হয়তো তার জন্যই হয়েছে। সে সত্যিই খুব আনলাকি একটা মেয়ে, তার সাথে দেখা করতে আসছিল বলেই হয়তো আজ হিয়নমিনের এই অবস্থা। এইসব ভেবে ভেবে জিং মারাত্মক গিল্টের মধ্যে চলে যায়। তো তারপরই এখানে একে একে সব পেশেন্টকে আনা হয়। প্রথমে আসে ড্রাইভার, যার পেটে অতিরিক্ত পানি চলে যাওয়াতে সে সেখানেই মারা যায়। আর এটাই কারণ ছিল যে তার পেট থেকে পানি আসছিল লিফটে এবং তার আত্মা ছিল খুব অনুতপ্তের মধ্যে, এজন্যই হয়তো সে কান্না করছিল। তারপরই আসে অংয়ের বডি, সে তো কোমায় চলে যায় এবং তার পাও ভেঙে যায়। আর এটাই ছিল সেই কারণ যার জন্য নিয়ার ডেথ ফেজে সে তার পা ভাঙা দেখতে পায়। কিছুক্ষণ পরই সেখানে হিয়নজুর বডি আসে এবং সেও কোমায় আছে। তার বাবা সেখানে এসেছিলেন ফিউনারেলের ড্রেস পরে, তার কারণ হিয়নজুর মা মারা গেছে। এরপরই সেখানে বাকিরাও আসে, তবে তারা সবাই ছিল কোমায়, কিন্তু এখন পর্যন্ত হিয়নমিনের খবর পাওয়া যায়নি।
তার কি কন্ডিশন, সে কেমন আছে কিছুই জানা যাচ্ছিল না। তখনই তার মা মোবাইলে পায় জিংয়ের মেসেজ। সেজন্য সে তাকে মেসেজ করে বলে, তোমার জন্যই আজ আমার ছেলে মারা গেল, সে আমাকে ছেড়ে চলে গেল, তুমিই দায়ী তার মৃত্যুর জন্য। এখন যেহেতু আগে থেকেই জিং নিজেকে দায়ী ভাবছিল, তাই সে রিপ্লাই করে বলে, আমি সত্যিই তার জন্য সরি, তাই আমিও এবার চলে যাচ্ছি হিয়নমিনের কাছে। তো কিছুক্ষণ পরই ডাক্তার এসে জানায় হিয়নমিন ভালো আছে, তবে সে কোমায় চলে গেছে। তখনই হিয়নমিনের মা জিংয়ের মেসেজ পায়, আর সে এরকম মেসেজ দেখে খুবই ঘাবড়ে যায়। তখনই হিয়নমিনের বাবা তাড়াহুড়ো করে মেসেজ করে বলে, হিয়নমিন বেঁচে আছে, সে বেঁচে আছে, প্লিজ কিছু করো না, সে তো বেঁচে আছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ জিং গলায় অলরেডি দড়ি দিয়ে দেয়। ঠিক তখনই তার চোখটা পড়ে মেসেজে। তখন সে অনেক চেষ্টাও করছিল দড়ি থেকে বাঁচতে, কিন্তু হাজার চেষ্টার পরও সে ব্যর্থ হয়। সে মেসেজটা দেখে ছটফট করতে করতে নিজের প্রাণ দিয়ে দেয়। আর সে যখন ট্রাই করছিল দড়ি থেকে মুক্ত হতে, তখনই তার আঙুল থেকে নখ খুলে পড়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছিল সে কতটা আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু আর পারে না। ঠিক এ কারণেই নিয়ার ডেথের সার্কেলে হিয়নমিন দেখে যে জিংয়ের আঙুলের নখ নেই। এবার দেখা যায় সমস্ত কোমার পেশেন্টরা তাদের নিয়ার ডেথ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে লাইট শপের আলোর দিকে যাচ্ছে আর মিট করছে নিজের প্রিয়জনদের সাথে। আর জিং যেই প্রশ্ন খুঁজে যাচ্ছে কেন তাকে হিয়নমিন চিনতে পারছে না, এর কারণ হতে পারে জিং বাস্তব জীবনে সত্যি সত্যি মারা গেছে, তাই হয়তো বা হিয়নমিনের মাইন্ড থেকে সব স্মৃতি চলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় সিয়কের সামনে জিংয়ের ডেড বডি ছিল, যা দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে কোনো মৃত ব্যক্তির ফিউনারেল 3 দিন পর্যন্ত চলতে থাকে, এই কারণে। কারণ এই 3 দিন সেই আত্মা তার ভালোবাসার মানুষগুলোর সাথে কিছু সুন্দর সময় কাটায় আফটার লাইফে যাওয়ার আগে। তো এবার গল্পটাকে আমরা জিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখব। জিং বাস স্টপে বসে বসে দেখছিল একটা খুব সুন্দর দিন। সেখানে বাস থেকে নেমে আসছে হিয়নমিন। ঠিক তারপরই সে দেখে অন্ধকার হয়ে আছে চারদিক, আর সে একা একা বাস স্টপে বসে আছে। ওই যে শেষবার হিয়নমিন তাকে এটাই বলেছিল যেন সে বাস স্টপে আসে। তো জিং দেখে তার আঙুলে নখ নেই। তখন সে আবারও মনে করে তাকে আই লাভ ইউ বলছে হিয়নমিন, আর সে প্রথমবারের মতো সেটা শুনতেও পায়। জিং আজ চেষ্টা করে কথা বলার, যা সে দুনিয়ায় থাকতে পারেনি। তার সেই সমস্ত অপূর্ণতার মধ্যেই এটা ছিল তার অন্যতম অপূর্ণতা। তবে আজ জিং কথা বলে, আর তার প্রথম শব্দ ছিল, কিম হিয়নমিন, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে খুব বেশি মিস করছি। এসব কথা বলেই খুব ইমোশনাল হয়ে যায় জিং। আর ঠিক তখনই সেখানে বাস এসে থামে, অর্থাৎ এটা ছিল হিয়নমিনদের নিয়ার ডেথ সার্কেল। তো বাস থেকে যখন হিয়নমিন নামে, তখন সে তাকে চিনতে পারে না, যার প্রথম ধাক্কাটা খায় জিং। জিং হিয়নমিনের পেছনে তাকিয়ে দেখে কিছু দূর যাওয়ার পরই হিয়নমিন মাটিতে লুটিয়ে পড়ত, এবং আবারও সে একইভাবে বাস দিয়ে আসতো। তো আজ যখন আবারও হিয়নমিন আসে, তখন যাওয়ার সময় জিং আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে। আসলে এর মানে ছিল আই লাভ ইউ, আই মিস ইউ। আগে জিং যখন কথা বলতে পারত না, তখন সেইভাবেই ট্যাপ ট্যাপ করে বলতো হিয়নমিনকে। তাই সে আজও একই কাজ করছিল, কিন্তু সেই আগের মতোই হিয়নমিন তাকে ইগনোর করে চলে যায়। আর তার সেই বাস থেকে নামার সার্কেল অ্যাগেইন স্টার্ট হয়। দৃশ্য আসে সিনেমা হলে, যেখানে ইয়ংজি শুনতে পায় একটা সেলাই করার আওয়াজ। ইয়ংজি উঠে দেখে সেখানে জিং কিছু একটা সেলাই করছে। তারপর সে আরো কয়েকটা জায়গায় বসে একইভাবে সেলাই করতে থাকে। আর আমরা এবার দেখি একটা চাঞ্চল্যকর দৃশ্য। আসলে কিছু দূর গিয়েই যখন বারবার হিয়নমিন গড়িয়ে পড়ছিল, তখন তাকে আগলে সুটকেসের মধ্যে ভরত জিং, আর তার বডি পার্টগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করত সেলাই করে। অর্থাৎ সে কখনো কারো মার্ডার করে সুটকেসের মধ্যে ভরতই না, বরং এই সুটকেসে করে সে হিয়নমিনকে নিয়ে ঘুরত। সে মারা গিয়েও চেষ্টা করছিল হিয়নমিনের খেয়াল রাখার। এখন সে যেভাবেই পারছিল না কেন, সে এটা করছিল। আর এটাই হচ্ছে সেই পেশেন্ট যার ব্যাপারে ডাক্তাররা বলছিল এই পেশেন্ট বেঁচে থাকার কথাই ছিল না, কিন্তু সে কোনো হোপের জন্য বেঁচে আছে। কিন্তু কোন কারণ তাকে বাঁচিয়ে রাখছে? তো আসলে এই কারণটা ছিল জিং। জিংই হিয়নমিনের বডিকে সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে সেলাই করছিল যেখানে যেখানে তাদের সুন্দর মুহূর্ত কেটেছিল।
এবার বাস্তব দুনিয়ায় যখন সিয়ক আসে জিংয়ের ফিউনারেল করতে, তখন সে দেখে সেই বক্স ওপেন হচ্ছে না। সিয়ক বুঝতে পারে জিংয়ের কিছু সময় লাগবে রেডি হতে, তাই সে তাকে আরো একদিন টাইম দিয়ে দেয়। অন্যদিকে আমরা লাইট শপের দৃশ্য দেখতে পাই, যেখানে সাংসিক থাকে বইয়ং এর কথায় 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 সাংসিক বলে, হিয়নজু আপনার মেয়ে? বইয়ং বলে, না, আমার মেয়ে আছে, তবে সে না। আর তোমার? সাংসিক বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। এবার আমি যাই, সেই টাইগার চোখওয়ালা ব্যক্তিকে খুঁজতে হবে, এখানে বসে থাকলে হবে না। বইয়ং তখন বলে, তাকে কি এভাবেই সারা রাত খুঁজবে? সাংসিক বলে, হ্যাঁ, এটাই তো আমার জব, তাই আমাকে যে এটা করতেই হবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে এবার সংসিকের পার্সপেক্টিভে। দেখা যায় তার স্ত্রীর সাথে সবসময় তার সমস্যা থাকতো অতিরিক্ত কাজ করা নিয়ে। তার স্ত্রী এটা একেবারেই পছন্দ করত না, তার অনেক খারাপ লাগতো। তো এবার সাংসিক সেই গলিতেই আসা যাওয়া করছিল রেস্টুরেন্টের ওনারকে খুঁজে পেতে। তখনই সে হাঁটতে হাঁটতে এসে পড়ে ওই গার্লস স্কুলে। ওখানে অনেকগুলো লকার পায়, তবে একটা লকার ছিল হিসেল নামে, আর এই নামটাই সে তাদের মেয়ের জন্য রাখবে ভেবেছিল। তো এই নাম দেখে তো সাংসিক শকড হয়ে যায়, কারণ তাদের সন্তান তো জন্মের আগেই মারা যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? এইসব দেখে সাংসিক তো খুব বেশি অস্বস্তিতে পড়ে যায়। সে এবার ঘামতে থাকে আর ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরই সে অনেক ক্লান্ত হয়ে বসে পড়ে। অন্যদিকে আমরা হিয়নজুকে দেখতে পাই, যে সেই কুকুরটাকে পায়। কুকুরটা চিৎকার করে হয়তো হিয়নজুকে ওই লাইট শপে নিতে চাচ্ছিল, কিন্তু হিয়নজু কিছু না বুঝেই বাড়ি ফিরে যায়। তখনই তার সাথে লিফটে ওঠে হিয়নমিন। এবার যেহেতু হিয়নমিনকে সেলাই করে রাখা হয়, তাই তার পেটে রক্ত ছিল, যা দেখে ভয়ে পালাতে থাকে হিয়নজু। কিন্তু হিয়নমিন তার রুমের সামনে গিয়ে বেহুশ হয়ে যায়। তখনই সেখানে সুটকেসের সাথে এসে পড়ে জিং, আর সে গিয়ে তার ভালোবাসার হেল্প করতে থাকে। তার বডি সেলাই করে আবারও সুটকেসে ভরে ফেলে। এসব দেখে তো হিয়নজু বেশ শকড হয়। তখনই তাদের দুজনকে দেখে জিং বলছিল, এই দুজন কিভাবে একে অপরকে মনে করছে, কিভাবে চিনতে পারছে? তাহলে আমাকে কেন হিয়নমিন চিনতে পারছে না? তো ভেতরে হিয়নজুকে তার মা জং ইশারায় বলে লাইট শপ থেকে সে কি লাইট এনেছে, কারণ তার মা চাইছিল এই লাইটগুলোর মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে। এগুলোই হচ্ছে হিয়নজুর বেঁচে থাকার হোপ। তো যেহেতু জংয়ের ফিউনারেলের সময় মুখে টিস্যু দেওয়া হয়, তাই সে কথা বলতে পারছিল না, সেজন্য খুব কষ্ট করে ইশারায় কথা বলে সে। এবার হিয়নজুও খুব রেগে যায়, সে ফ্রাস্ট্রেশন থেকে কাঁদতে থাকে। তার মা তাকে বারবার জিজ্ঞেস করছিল সে লাইট আনলো কিনা। হিয়নজু বলে, আমি আর যাব না লাইট শপে, আমার খুব ভয় করছে ওই অন্ধকার গলি দিয়ে যেতে। সেখানে অনেক অদ্ভুত মানুষের সাথে দেখা হয়, আমার ভালো লাগে না, তাই আমি আর যাব না লাইট আনতে। কিন্তু তার মা তাকে আবারও লাইট দেখিয়ে বলে, লাইট তোমাকে আনতেই হবে। আর এইসব দেখে হিয়নজু বিরক্ত হয়ে কাঁদতে থাকে। তো এর মাধ্যমে এটা বোঝা যায় যে বাস্তব জীবনে হিয়নজু বেঁচে থাকার আশা ছেড়ে দিচ্ছিল, কিন্তু তার মা তাকে জোর জবরদস্তি করে বাঁচার আশাটা তার মধ্যে বাঁচিয়ে রাখছিল, যেন তার মেয়ে হার না মানে। অন্যদিকে আমরা জিংকে দেখি, সে সুটকেস নিয়ে নিচে নেমে আসে। যত সময় যাচ্ছিল তার মুখে হতাশার ছায়া ততটাই স্পষ্ট হচ্ছিল। সে কিভাবে হিয়নমিনের স্মৃতি আনবে বুঝতে পারছিল না। একেবারে চলে যাওয়ার আগে একটা বার সে চাইছিল হিয়নমিন তাকে যেন চিনতে পারে। এদিকে ইয়ংজি আজ হসপিটালে আসে, আর সেখানে বসে থাকা মহিলার আত্মাকে জিজ্ঞেস করে, আপনি কি চান? মহিলাটা বলে, ও তুমি আমাকে সত্যিই দেখতে পারছো? ইয়ংজি বলে, হ্যাঁ পারছি তো। তো এই মহিলা তার আফটার লাইফে যেতে চাইছিল না, কারণ তার ঘরের মানুষ খুব কান্নাকাটি করছিল তার জন্য। তার উপর সে ভয় পাচ্ছিল যে সে তার পরিবারের সবাইকে ভুলে যাবে চলে গেলে, তাই সে যেতে চাচ্ছিল না। ইয়ংজি তখন তাকে বুঝিয়ে বলে যে এত কিছু না ভেবে তার উচিত নিজের কাজ করা, আর সব ধীরে ধীরে ঠিক হয়েই যাবে। এরপর দেখা যায় ইয়ংজি টমেটো বের করে লাঞ্চ হিসেবে খাওয়ার জন্য, আর মহিলাটাকে বলে, মন খারাপ না করে আমাকে তোমার নাতির ব্যাপারে বলো, কিভাবে তাকে বড় করলে, তার সাথে সময় কাটালে, সেই সব কিছু খুলে বলো। তো সেই মহিলা তো খুব খুশি মনে সেই গল্পটা বলতে থাকে, কারণ এই পৃথিবীতে তার নাতিকে সে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার নাতিও তাকে অনেক ভালোবাসে। তাই সেই গল্পগুলো করতে করতেই বিদায় নেয়। তো হসপিটালে আসার পর ইয়ংজি দেখতে পায় হিয়নমিনের বেডের পাশে বসে কান্না করছিল জিং। জিংয়ের কান্না দেখে সেখানে আসে ইয়ংজি আর বলে, আমরা তো অনেক চেষ্টা করছি হিয়নমিনকে বাঁচানোর, কিন্তু বারবার ফেইল হচ্ছিলাম।
তবে কিছু তো একটা কারণ আছে যার জন্য সে বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে আসছে আর এখনো সারভাইভ করে আছে। তখনই জিং মনে করে সে যখন যখন হিয়নমিনের বডি সেলাই করেছে তখনই তার হার্টবিট এসেছে। সে বেঁচে থাকার আশা পেয়েছে আর তার সেই আশা এবং কারণ দুটোই ছিল নিয়ার ডেথের জিং। সেই জন্য ডাক্তাররাও বারবার বলছিল এই মানুষটাকে কে বা কি এইভাবে আটকে রাখছে, যেন তাকে এখানে বেঁধে রেখে দিচ্ছে। অন্যদিকে আমরা সানহেইকে দেখি যে ওই লাইট দেখে মনে করতে পারে হায়নকে। হায়ন বাস্তব জীবনে মারা গিয়েছে সানহেইকে বাঁচাতে গিয়েই। এইসব মনে করতে পেরে সেখানে বসে প্রচুর কান্না করে সে। আর হায়নই এখানে তার জন্য লাইটটা জ্বালিয়ে রাখছিল। এদিকে পরদিন হসপিটালে একটা বাচ্চা আসে ইয়ংজির সাথে দেখা করতে। তবে এই বাচ্চাটা সেদিন বাসে ছিল আর হয়তো সেও মারা গিয়েছে এবং এটা তার আত্মা। অন্যদিকে জিং তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিল লাইট শপের দিকে। পথে দেখা হয় বাস ড্রাইভার সংঅনের সাথে, কিন্তু তারা একে অপরের সাথে কথা না বলে নিজেদের মতোই হাঁটতে থাকে। তো তখনই সেখানে ছিল সাংসিক আর সে লাইটার জ্বালিয়ে দেখে তার বডির ছায়া, যেখানে তার মাথার এক সাইড ছিল না। অর্থাৎ বাস্তব জীবনে তার খুব ভয়ঙ্কর রকমের ইনজুরি হয়েছে। এবার সাংসিক আসে লাইট শপে বো-ইয়ং এর সাথে কথা বলতে। সে তাকে অনেকভাবে প্রশ্ন করছিল, কারণ তার কাছে মনে হয় এই লাইট শপ এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয় এবং এটা বাস্তব দুনিয়া তো নয়ই। তার কারণ বাস্তব জীবনে তার লাইটারে কখনোই আলো জ্বলেনি, তার মানে কিছু তো সমস্যা আছেই। আর এই লাইট শপের লাইটগুলোর পেছনেও কোনো কাহিনী আছে, এগুলো কোনো সাধারণ লাইট নয়। বো-ইয়ংই এই প্রথম কোনো আত্মা পায় যার সেন্স অনেক ক্লিয়ার, কারণ বাকি প্রায় সব আত্মাই কনফিউজ ছিল এটা নিয়ে যে তারা আসলে কোথায় আছে। তখন বো-ইয়ং চশমা খোলে আর বলে আমিও এই লাইট শপের ব্যাপারে জানতে চেয়েছিলাম। আর এখানে দেখা যায় বো-ইয়ং এর চোখও টাইগার চোখের মতো। এবার বো-ইয়ং একরকম সাংসিককে তাকিয়ে থমকে দেয়। তারপরে সে তার কাহিনী বলা শুরু করে যে সে কিভাবে এখানে আসলো এবং কিভাবে এখানকার গার্ডিয়ান হয়ে গেল। তার কাহিনী শুরু হয় প্রায় 40-50 বছর আগে, যখন কোরিয়ার মধ্যে হঠাৎ করেই ভূমিকম্প হয়, যার ফলে বো-ইয়ং এবং তার মেয়ে ইউহি মাটির নিচে চাপা পড়ে যায়। সেখানে তাদের দুজনেরই অবস্থা খুব খারাপ ছিল, দুজনেরই বাঁচার সম্ভাবনা খুবই অল্প ছিল তখন। তারপরও বো-ইয়ং তার মেয়েকে ওয়াদা করে বলে আমি খুব জলদি হেল্প নিয়ে আসছি, একটু অপেক্ষা করো বাবার জন্য। আর এখানে আমরা দেখি ইউহিও একইভাবে চকলেট খেত আর তার কাগজ সামলে রাখতো বাটারফ্লাই বানানোর জন্য। সেজন্যই হিয়ঞ্জু যখন এই কাজ করত তখন তাকে দেখে বো-ইয়ং বলতো যে তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যায়। এবার বো-ইয়ং তার মেয়েকে রেস্ট করতে রেখে সামনের দিকে তাকায়। সে দেখে একটা আলোর রশ্মি। বো-ইয়ং তখন ওই লাইট শপে যায় আর সেখানে গিয়েই দেখতে পায় সেখানে একজন মহিলা আছে। বো-ইয়ং তখন তার কাছে হেল্প চায়। মহিলাও বর্তমান বো-ইয়ং এর মতো তখন তাকে একই প্রশ্ন করে যে এখানে আসার কারণ কি। বো-ইয়ং তো বারবার বলছিল আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। তখন ওই লেডি বলে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, সে তার চিন্তা নিজেই করবে। একথা শুনে বো-ইয়ং বলে কি আমি চিন্তা করব না মানে? আরে সে আমার মেয়ে, সে বেশি বড়ও না, সে এতটুকু ছোট একটা বাচ্চা মেয়ে, সে তো একা একা চকলেটও খেতে পারে না, তাহলে নিজের জন্য চিন্তা করবে কিভাবে? প্লিজ আপনি আমার মেয়েকে একটু হেল্প করুন। কিন্তু সেই লেডি তার কোনো হেল্পই করে না। বো-ইয়ং তখন খুবই রেগে যায় আর ওখানের একটা লাইট ভাঙতে যায়, কিন্তু সেই সময় দেখা যায় সেই লেডি রেগে তার চশমাটা খুলে তাকায়, ফলে সময় থেমে যায় আর বো-ইয়ং এর চোখও সাদা হয়ে যায়। সে ফিল করতে পারে সেই ভূমিকম্পের কারণে তার মৃত্যু হয়ে গেছে। আর তখনই একই সাথে সেখানের অনেকগুলো লাইট নিভে যায়, যা এটাকে ইঙ্গিত করে যে পৃথিবীতে একসাথে অনেকগুলো মানুষ মারা গেছে। এবার বোঝা যাচ্ছিল যে এই লাইটগুলোর আসল মানে হচ্ছে দুনিয়ার বুকে মানুষের লাইফ টাইম, তাদের আয়ু। কেউ মারা গেলে সেখানকার একটা একটা লাইটও নিভে যেতে থাকে। তো তারপরই সেখানে বো-ইয়ং এত জোরে জোরে কান্না করছিল যে তাকে দেখলে যে কারো চোখেই পানি আসতে বাধ্য। তখন ওই লেডি গার্ডিয়ান বলে তোমার মেয়ের বেঁচে থাকতে হলে নিজে থেকেই এই লাইট সব খুঁজে আসতে হবে। এবার তো বেচারা বো-ইয়ং কি করবে বুঝতে পারে না। সে তো কিছুই চায় না, সে শুধু চাইছিল যে তার মেয়ে যেন বেঁচে যায়। তাই সে বলতে থাকে প্লিজ আপনি আমার মেয়ের জীবনটা ভিক্ষা দিন, তার বিনিময়ে আমি যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। লেডি তখন তার এই রিকোয়েস্টটা রাখে এবং তাকে এখানকার গার্ডিয়ান বানানোর বদলে তার মেয়ের জন্য একটা লাইট দিয়ে দেয়। বো-ইয়ং তখন তার মেয়েকে সেই লাইটটা দিয়ে আবারও ফিরে যায় লাইট শপে। তো
তো সে এইভাবেই তার মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এভাবে বইয়ং এখানকার গার্ডিয়ান হয়ে ওঠে। তো এসব শুনে সানসিক বলে, আমাকে বলো তো এই লাইট শপ আসলে কি? তো এবার বইয়ং তাকে বলে যে এটা হচ্ছে আফটার লাইফ। তো এরকম কিছু আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। আর আফটার লাইফে তারাই থেকে যায় যারা সত্যি সত্যি মারা যায়। আর যারা কোমায় থাকে তারা ততদিন এখানে ঘুরতে থাকে যতদিন না বেঁচে থাকার কোনো কারণ মেলে। আর বাস্তব জীবনে তাদের সেই কারণ মিলে গেলে তবেই আফটার লাইফের সার্কেল থেকে তারা বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা ওই বিয়ং জিনকে দেখি যে আজও একইভাবে সেই কুকুরকে খুঁজে যাচ্ছিল। এদিকে হসপিটালে আজ একজন নতুন নার্স জয়েন করে যার নাম সং বিয়ং। এবার ইয়ংজির উপর দায়িত্ব পড়ে নতুন নার্সকে ট্রেনিং দেওয়ার। তাই ইয়ংজি তাকে বিয়ংজিন সম্পর্কে বলে। আসলে এই বিয়ংজিন হাইকিং করতে গিয়ে কোনো এক কারণে দুর্ঘটনায় পড়ে যায়, যার ফলে সে প্রচুর আঘাত পায় এবং তার সাথেই ছিল সেই রেস্কিউ ডগ। সেই ডগ তাকে বাঁচানোর জন্য আগলে রাখে যাতে করে ঠান্ডায় সে জমে মারা না যায়। তবে কুকুরটা এই চক্করে মারাই যায় আর বিয়ংজিন চলে যায় কোমায়। এবার কোমায় যাওয়ার পরই আফটার লাইফের সার্কেলে সে তার প্রিয় ডগকে দেখতে পায় আর সেই তাকে ডেকে ডেকে লাইট শপের দিকে নিচ্ছিল যেন সে বেঁচে থাকার জন্য তার লাইট খুঁজে পায়। অর্থাৎ আফটার লাইফ সার্কেল থেকে সে যেন তার হোপ পেয়ে বেরিয়ে আসতে পারে। এবার বিয়ংজিন বুঝতে পারে এই কুকুর তার শত্রু নয় বা তাকে বিরক্তও করছিল না, বরং সে তো নিজের জীবন দিয়ে তার মালিককে বাঁচানোর চেষ্টা করছিল। এটা বোঝার পরই বেচারা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে আর খুব কান্না করতে থাকে। অন্যদিকে হিয়ঞ্জুর বাবা কল করে তার মেয়ের হুঁশ আসলো কিনা এটা জানার জন্য, কিন্তু নার্স হিও মানা করে দেয়, বলে যে না, এখনো তার হুঁশ ফেরেনি। এদিকে ইয়ংজি নার্স সংকে বলে হিয়ঞ্জুর এমনিতে কোনো আঘাত লাগেনি, কিন্তু তার ভেতরে অনেক আঘাত আছে। সে এত সময় পর্যন্ত বেঁচে আছে একমাত্র তার মায়ের জন্য। তার মা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল যেন সে বেশি জোরে আঘাত না পায়, সেজন্য বাসের সমস্ত প্রেসার তার উপরে এসে পড়ে। এ কারণেই তার মা মারা যায়। হিয়ঞ্জুর কাছে তার মাই তার শক্তি আর তার মাই তার দুর্বলতা। তো অন্যদিকে আমরা হিয়ঞ্জুর আফটার লাইফ দেখি। সেখানে তো সে নিজেকে রুমে লক করেছে, কারণ সে তার মাকে ছেড়ে দূরে যেতেই চায় না। এখন জং তো বারবার তাকে সেই লাইট শপের জন্য পাঠাতো যেন সে বেঁচে ফেরার সেই লাইটটা একদিন পেয়ে যায়। কিন্তু যেহেতু এখন তার মেয়ে নিজেকেই লক করেছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার নিজেই যাবে লাইট শপে। কিন্তু বাস্তব জীবনে যেহেতু তার ফিউনারেল হয়ে গেছে, তাই সে কথা বলতে পারবে না আর কানেও শুনতে পারবে না। অন্যদিকে হায়নেরও ফিউনারেলের সময় চলে আসে, তাই সে আফটার লাইফে সানহেইকে বুঝিয়ে বলে যে তোমাকে বাঁচতে হবে, তাই এই ঘর থেকে বেরিয়ে সেই লাইট শপে যাও, সেখানে গিয়ে নিজের জন্য লাইট খুঁজে ফিরে যাও বাস্তব জীবনে। কিন্তু সানহেই তো কিছুতেই তাকে ছাড়তে রাজি হচ্ছিল না। এদিকে ইয়ংজি একে একে বাকি পেশেন্টদের ব্যাপারেও বলে আর পরে তাকে জানায় আইসিইউতে আমরা হচ্ছি একরকম বর্ডার গার্ডিয়ান, মানে লাইফ এবং আফটার লাইফের মাঝের বর্ডারের গার্ডিয়ান আমরা। তো পেশেন্ট যদি চায় তাহলে তারা আফটার লাইফের সার্কেল থেকে বেরিয়ে আসতে পারে, আর না হলে আজীবনের জন্য সেখানেই আটকে থেকে যায়। এবার সঙ্গনকে সিয়ক উদ্দেশ্য করে বলে যে তোমার কোনো দোষ নেই, তুমি ইচ্ছে করে কাউকে মারোনি, তাই সম্মানের সাথে তোমারও ফিউনারেল করা হবে। সঙ্গন তখন আসে অং এর কাছে। সে তো সেখানে বসে বসে হেল্প চাইছিল। সং এসে তাকে বাস্কেটবল দেয়, কারণ তার এটা সবচেয়ে পছন্দের খেলা। সং বলে আমাকে পারলে ক্ষমা করে দিও, আমার উচিত হয়নি সেদিন সবকিছু জানার পরও ইগনোর করা, আমার কারণে আজ এতগুলো মানুষের জীবন শেষ হলো। এই কথা বলেই সে অংকে পিঠে তুলে লাইট শপের দিকে যেতে থাকে যাতে করে সে অন্তত বেঁচে ফিরতে পারে। অন্যদিকে সংসিক সব বুঝতে পারে যে সে আফটার লাইফে আছে, আর সে তার স্ত্রীর কথা মনে করেও খুব অনুতপ্ত ফিল করে। কিন্তু দেখা যায় সে ফাইনালি মন ঠিক করে বেঁচে থাকার, আর তখনই সে তার লাইট পেয়ে যায়। এবার তার লাইট ছিল তার হাতের ওই লাইটারটা, যা জ্বালানোর সাথে সাথেই তার চোখ খুলে সে বাস্তব জীবনে চলে আসে। তারপরই সেখানে বিয়ংজিনও এসে পড়ে লাইট শপে। সেও তার লাইট খুঁজে পেয়ে যায়, কিন্তু তার কুকুরটা এখানেই থেকে যায় আজীবন। এবার বিয়ংজিনেরও চোখ খোলে বাস্তব জীবনে, যা দেখে নার্সরা তো সবাই খুব খুশি হয়। তারাও সবার বেঁচে ফেরার এক নতুন আশা দেখতে পায়। এদিকে অংকে লাইট শপ পর্যন্ত পৌঁছে দেয় সং। তখনই অং বলে তুমি যে 3 দিন আছো সেই 3 দিন বাকিদের হেল্প করে দাও এই লাইট শপে আসার জন্য, কারণ অনেকেই জানে না কিভাবে তারা মুক্ত হবে এখান থেকে। তো সং এবার তার পাপের প্রায়শ্চিত্ত এভাবেই করতে চাইছিল, তাই তো সে এবার সিদ্ধান্ত নেয়
যে সানহেইকে সে হেল্প করবে। যাক, তো অংও লাইট শপের মধ্যে এসে তার লাইট পেয়ে যায়, যা খুবই সুন্দর করে রাখা ছিল। বইয়ং তখন বলে, আশা করব আমাদের আর দেখা হবে না। এ কথা বলার পরই অংয়েরও হুঁশ ফিরে আসে বাস্তব জীবনে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এবার 5 বছর আগের কাহিনী দেখি, যখন সবেই ইয়ংজির হুঁশ ফেরে কোমা থেকে। এবার ইয়ংজি তো বুঝতে পারছিল না সে তার স্বপ্নে যেই দুনিয়া দেখেছে এটা সত্যি নাকি মিথ্যা। তবে সে এতটুকু জানে নার্সিও তার অনেক সেবা যত্ন করেছে, যার ফলেই আজ সে হুঁশে আসতে পেরেছে। আর ঠিক সেই জন্য আজ ইয়ংজিও নার্স হয়েছে। বর্তমানে ওই মর্গ খোঁজা লোকেরও হুঁশ ফিরে আসে, আর সে কোমা থেকে অবশেষে মুক্ত হয়েই যায়। ইয়ংজি তো এটা দেখে খুবই খুশি হয়, কারণ তার সেবা যত্ন অবশেষে কাজে এসেছে। অন্যদিকে রাস্তায় তখনও জিং হিয়নমিনের বডি সেলাই করছিল, আর যখন তার সেখানে হুঁশ ফেরে তখনও সে জিংকে এবারও চিনতে পারে না। এটা দেখে খুবই কষ্ট পায় জিং, কারণ সে চাইছিল তার ফিউনারেলের আগে যেন তাকে হিয়নমিন অন্তত চিনতে পারে। তো এভাবেই সময় যায়, আর একটা টাইম পর হিয়নমিন জিংয়ের পাশে বসে কাঁদতে থাকে। সে তাকে বলে, আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। তো হতে পারে তার সেই দুর্ঘটনায় স্মৃতিশক্তি চলে গেছে। এবার কিছু মনে করতে না পারলেও সে এটা বুঝতে পারছিল যে জিং তার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তাই সে তাকে বারবার সরি বলছিল কিছু মনে করতে না পারার জন্য। এখন এখানে যে জিং তাকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তবে সে এটা ফিল করতে পারে আসল দুনিয়ায় তার ফিউনারেল করা হবে খুব জলদি। তাই সে হিয়নমিনকে বলে, দেখো তোমাকে কিন্তু বাঁচতে হবে, আর সেজন্য তুমি ওই লাইট শপে যাবে। সেখানে গিয়ে এমন একটা লাইট খুঁজবে যেটা তোমার সামনে পড়লেই জ্বলতে নিভতে থাকবে। কিন্তু সে তো এবার এই সবের কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে সং আসে হায়নদেরকে হেল্প করতে। সে প্রথমেই সরি বলে যা হয়েছে সেই সব কিছুর জন্য। হায়ন তখন তার সব কথা শুনে বুঝতে পারে যে ড্রাইভার কোনো কিছুই জেনে বুঝে করেনি, তার ভুল হয়ে গেছে। সেজন্য সে তাকে ক্ষমা করে দেয়, আর সে প্রথমে হিয়নজুর অ্যাপার্টমেন্ট দেখিয়ে দেয় তাকে। তাই সে সোজা সেদিকে চলে যায়। তবে পথেই সে পেয়ে যায় জং ইউহিকে। তাই সে মাথা নত করে জং ইউহিকে সরি বলতে থাকে। পরে যখন সে জানতে পারে যে সেও মারা গেছে, তখন তো সঙের খুব খারাপ লাগে। সে আরো জোরে জোরে কাঁদতে থাকে। তো যেহেতু জং ইউহি কথা বলতে পারছিল না, তাই সে অ্যাপার্টমেন্টের দিকে ইশারা করে আর চলে আসে ওই লাইট শপে। এসেই সে হিয়নজুর লকেট দেখিয়ে হেল্প চাইতে থাকে, কিন্তু বইয়ং তো তাকে কিছুই বলছিল না। এবার যেহেতু সে কথা বলতে পারছিল না, তাই সে রেগে বইয়ং এর কলার চেপে ধরে। সেজন্য বইয়ং বাধ্য হয়ে তার টাইগার চোখ দেখিয়ে সব স্টপ করে। কিন্তু এর পরই জং ইউহি যখন একটু খেয়াল করে তাকিয়ে দেখে, তখনই তো সে কান্নায় ভেঙে পড়ে। কারণ এই বইয়ং অন্য কেউ নয়, বরং তার নিজেরই বাবা। হ্যাঁ, এটাই সেই ছোট্ট ইউহি যাকে বাঁচাতে গিয়ে আজ বইয়ং এখানকার গার্ডিয়ান। এতগুলো বছর পর বাবা মেয়ের দেখা হয়, তাই জং তো বেশ ইমোশনাল হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ইউহি কথা বলতে পারছে না। সে তো আপ্রাণ চেষ্টা করছে একটা বার তার বাবাকে বাবা বলে ডাকতে। সে তাকে বলতে চাইছে, বাবা আমি ইউহি, তোমার মেয়ে। বাবা তুমি আমাকে কেন চিনতে পারছো না? ইউহি তো খুবই অস্থির হয়ে পড়ে যে কিভাবে সে তার বাবাকে এটা বুঝাবে যে সে তার মেয়ে। বইয়ংও তখন একভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে তার সামনে যে আছে সে কি বলতে চাইছে। তখনই ইউহি দেখে সেখানে চকলেট। তাই এবার সে এক মুঠো চকলেট তার বাবার হাতে রাখে, আর সেগুলোকে নিজের মুখে খাওয়ার ভান করে। এবার তো ধীরে ধীরে বইয়ং এর চোখ ভিজে আসতে থাকে। সেও রিয়েলাইজ করতে পারে যে এটা তারই সেই মেয়ে, তার সেই ছোট্ট মেয়ে যে এত বছর পর এখন তার সামনে এসে দাঁড়িয়েছে। ইউহি তখন একটা চকলেট খুলে তার বাবার মুখে দিতেই বইয়ংও কান্নায় ভেঙে পড়ে। সে শক্ত করে জড়িয়ে ধরে তার মেয়েকে। প্রায় 40 থেকে 50 বছর পর আজ তাদের দেখা হয়েছে। তারা দুজন অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এত বেশি ইমোশনাল মুহূর্তের তৈরি হয় এখানে যে বলারও ভাষা নেই। অঝরে কাঁদতে থাকে বাবা মেয়ে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের ছিল ইউহি তার বাবাকে একবারের জন্যও বাবা বলে ডাকতে পারছিল না। অন্যদিকে হিয়নজু বাইরে এসে দেখে সেখানে সং অন এসেছে। সে এসেই বলে, আমি এসেছি তোমাকে সেই কথা বলতে যা তোমার মা বলতে পারিনি। তুমি কি আমার কথাটা শুনবে? হিয়নজুন বলে, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন সে সব সত্যিটা বলে তাকে যে তারা এখন আফটার লাইফে আছে।
আর তার মা সর্বোচ্চ চেষ্টা করছে তাকে বাঁচানোর। হিয়নজু তো এসব জানার পরেও বাসাতেই বসে থাকে। ইউহি তখন লাইট নিয়ে এসে তাকে দেয়, কিন্তু হিয়নজু বারবার তার হাত সরিয়ে দেয় আর বলে, না মা, আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি এখানে আছো, আমিও এখানেই থাকবো, প্লিজ মা, আমি যাব না, আমাকে যেতে বলো না। ইউহি তো বারবার তার মেয়েকে রিকোয়েস্ট করে আর ওই লাইটটা দিতে চায়, কিন্তু হিয়নজুও তাকে বারবার কাঁদতে কাঁদতে মানা করতে থাকে। হয়তো সেদিন যদি ইউহি ছোট না থাকতো তাহলে সেও তার বাবার থেকে লাইট এত সহজে নিত না। আজ এই সব কিছু ভেবে ভেবে ইউহিও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে আজ তার বাবার জায়গায় দাঁড়িয়ে আছে আর তার মেয়ে তার জায়গায়। তাই পরিস্থিতিটা খুবই বেশি কঠিন হয়ে যায়। হিয়নজুকে তো সে কিছুতেই কনভিন্স করতে পারছিল না ফিরে যাওয়ার জন্য। তাই সবশেষে ইউহি বলে, তোমাকে যেতে হবে, কারণ তোমার বাবা অপেক্ষা করছে। এরপরও হিয়নজু বলছিল, তাই বলে আমি তোমাকে ছাড়তে পারবো না মা। এইসব বলে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু তখনই ইউহি এক প্রকার জোর করে লাইটটা তার কাছে দিয়ে দেয়। অন্যদিকে হায়ন অনেক বুঝিয়ে সানহেইকে লাইট শপে পাঠায়। সে এবার লাইটের কাছে যায় আর দেখা যায় সেও বাস্তব জীবনে তার হুঁশ ফিরে পায়। তবে তার ঠিক পরক্ষণেই সে মারা যায়, কারণ সে লাইট নিয়ে বলে, আমি এমন দুনিয়া চেয়েছিলাম যেখানে আমরা দুজন একসাথে থাকবো, আর সেটা আমি পেয়েছি। এ কথা বলেই সে লাইটটা ভেঙে ফেলে, যার ফলে আজীবনের জন্য সানহে আটকে যায় আফটার লাইফে। অন্যদিকে এবার হিয়নমিনকে বিদায় বলে জিং। তবে তাদের দুজনের মনেই প্রশ্ন ছিল, কেন হিয়নমিন তার ভালোবাসার মানুষকে চিনতে পারেনি। এবার লাইট শপে গিয়ে সে খুব কষ্ট করে নিজের লাইটটা পায় আর ফিরে আসে বাস্তব জীবনে। জিং তো খুব খুশি ছিল, কিন্তু সে অনেক কান্নাও করছিল এইটা ভেবে যে হিয়নমিন তার শেষ সময়েও তাকে চিনতে পারল না, তাকে নিজের ভালোবাসা ভেবে একটু সময়ও কাটাতে পারল না। এভাবেই দুঃখের সাথে এখন আজীবন তাকে এখানেই থাকতে হবে। এরপরে দৃশ্য চলে আসে 3 মাস পর, যেখানে হসপিটালে ইয়ংজি তার ডিউটি শেষ করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগেই সে অংয়ের সাথে দেখা করে, কারণ আজ তাকে হসপিটাল থেকে ছেড়ে দেয়া হচ্ছে। সেখানে অং বলতে থাকে, আমার মনে হলো আমি কোনো অন্য দুনিয়ায় ছিলাম, জানি না এটা স্বপ্ন ছিল নাকি। ইয়ংজি তখন তাকে বলে, এত কিছু ভাবতে হবে না, আর শোনো, ভালো করে হাঁটার প্র্যাকটিস করবে, আমি আশা করব আমাদের আর দেখা হবে না। তো এই কথাটা তো বই অং বলতো, তাই অংয়ের এই কথাগুলো বেশ চেনা চেনা লাগে। ইয়ংজি তখন বলে, সেই লোকটা কথা বলে খুব রুডলি, কিন্তু আসলে সে খুব ভালো। আসলে খুব কম মানুষেরই এই আফটার লাইফের ব্যাপারে মনে থাকতো, তার মধ্যে এই ইয়ংজি ছিল একজন। এবার লাইট শপে আরো কিছু নতুন বাল্ব দিয়ে যায় একজন লোক, যেগুলো জ্বলছে আর নিভছে, যার মানে কোনো বড় দুর্ঘটনা হতে যাচ্ছে। বইয়ং বলে, আমি জানি না এরা আজীবন থাকবে নাকি কিছু সময়ের জন্য থাকবে। যাক, তো এরপর সংয়নকে দেখা যায়, সে এখন আফটার লাইফে ড্রাইভার হয়েই কাজ করে, আর বইয়ং এর সাথে এখন তার মেয়ে কাজ করছে ডিল অনুযায়ী। মানে সে লাইট নিজে দিয়ে এসেছে, মানে তাকেও লাইট শপের গার্ডিয়ান হয়ে থাকতে হবে। তো তারা বাবা মেয়ে এখন একসাথে অনেক মজা করে। তো এরপরই দেখা যায় এখানে একটা লাইট শপ নয়, বরং এক এক জায়গায় এক একটা লাইট শপ ছিল। অন্যদিকে হিয়নজুর হুঁশ ফেরার পরই প্রথম সেই স্কুলে আসে, আর তার সাথে সেই মেয়ের দেখা হয় যে ছিল আফটার লাইফে, আর এই মেয়েই তার পিছু করতে করতে পৃথিবীতে এসে পড়েছে। এদিকে আমরা সাংসিক এবং সেই রেস্টুরেন্টের মালিককে দেখি, যার নাম ছিল হাং। এবার আমরা বুঝতে পারি সে আসলে কোনো মার্ডারার ছিল না, বরং সে একজন এমন গার্ডিয়ান যে মানুষের শেষ সময়ে এসে তাদের আত্মা নিতে আসতো। আর সেই আফটার লাইফে সাংসিককে হেল্প করেছে লাইট শপে নেওয়ার জন্য। তো এখানে এরকম কথা বলার পরই সাংসিক বাইরে চলে আসে। এদিকে ইয়ংজিকে মারার জন্য একটা আত্মা চলে এসেছিল। সে ভুল বুঝেছে যে সে তাকে হেল্প করেনি। তবে তখনই ইয়ংজিকে বাঁচাতে সংসিক চলে আসে আর তাকে তার টাইগার চোখ দেখায়, তাকে আফটার লাইফে নেয়ার জন্য। হয়তো সেও এখন এমনই একজন হয়ে গেছে, অর্থাৎ কোনোভাবে পৃথিবীতে চলে আসা এই সব আত্মাদেরকে সে এখন থেকে তার অলৌকিকভাবে পাওয়া সুপার পাওয়ার ব্যবহার করে আফটার লাইফে পাঠিয়ে দিবে। এবার সবার অবস্থা ভালো হলেও হিয়নমিনের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। সে তো কিছুতেই জিংকে মনে করতে পারছিল না। সে মেসেজ দেখে বুঝতে পারে আর মানুষের থেকেও জানতে পারে যে তার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে তো তাকে মনে করতে পারছে না। ডাক্তার তখন বলে তার ভুলে যাওয়ার রোগ হয়ে গেছে। তো এবার 3 মাস আগে যখন ফিউনারেল হচ্ছিল তখন জিং তার ফিউনারেল একসেপ্ট করে না। সে আফটার লাইফে যেতে পারে না কারণ তাকে ভুলে গিয়েছে হিয়নমিন।
এবার হিয়নমিন যখন তার বাড়ি আসে তখন তার পাসওয়ার্ডও সে ভুলে যায়। ঠিক তখনই একে একে সবগুলো লাইট অফ হয়ে যায়। হিয়নমিন তখন হাত উপরে তুলে ওয়েভ করতে থাকে লাইট জ্বালানোর জন্য। ঠিক তখনই তার মনে হয় সে হয়তো অতীতেও এরকম কিছু করেছে। ঠিক সেই সময়ই সবগুলো লাইট জ্বলে ওঠে আর আমরা দেখতে পাই হিয়নমিনের হাতের উপর জিং খুব ভয়ঙ্কর ভাবে ঝুলে আছে আর সে বলছে, আমি তোমাকে সব সময় ফলো করব। অর্থাৎ জিং অতৃপ্ত আত্মা হয়ে এখানে চলে এসেছে। সে এখন ভূত হয়েও হিয়ংমিনকে তার ব্যাপারে মনে করানোর চেষ্টা করবে। এর পরের দৃশ্যে আমরা দেখি সংসিক এখন ওই মেয়েটার কেস সমাধান করে ফেলেছে যে হিয়নজুর সাথে এই দুনিয়ায় চলে এসেছিল। সংসিক হয়তো এখন তার পাওয়ার ব্যবহার করে এই মেয়েটিকেও আফটার লাইফে পাঠিয়ে দিয়েছে। তো সেই সময় এখানে একটি মেয়ে আসে। তো এখানে আপনাদের বলে দেই যে এই সিরিজের রাইটার এবং মুভিং সিরিজের রাইটার একজনই। সে এই সিরিজের সাথে মুভিং সিরিজকে কানেক্ট করেছে। তো সংসিক কি হয়েছে ব্যাপারে জানতে চাইলে একজন তাকে জানায় যে জঙ্গন হাই স্কুলটা ধসে পড়েছে। আমাকে বলা হয়েছে সেই দুর্ঘটনার ব্যাপারে একটা রিটেন রিপোর্ট বানাতে। সংসিক এটা শুনে একটু অবাকই হয় আর জিজ্ঞেস করে, কেন রিটেন রিপোর্ট কেন, তদন্ত করা হবে না? তখন সেই লোকটা জানায় আসলে উপর মহল থেকে এই কেসটা বন্ধ করে দেয়া হয়েছে। সংসিকের কাছে এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। তখন সংসিক ওই মেয়েটাকে দেখে বলে, ও এখানে কি করছে? তখন ওই লোকটা জানায় ও এখানে সাক্ষী দিতে এসেছে। স্কুলের ওই দুর্ঘটনার রাতে এই মেয়েটা সেখানেই ছিল। সংসিক তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার কোনো ক্ষতি হয়নি তো, ব্যথা পাওনি তো? মেয়েটা জানায়, না, আমার কোনো ব্যথা লাগে না। অর্থাৎ এই মেয়েটার কাছে হিলিং পাওয়ার আছে। মুভিং সিরিজের সবার কাছেই কোনো না কোনো পাওয়ার ছিল, যেমনটা এই মেয়ের আছে। আসলে মুভিং সিরিজের শেষ দিকে জঙ্গন হাই স্কুলের মধ্যে তুমুল লড়াই হয়েছিল, সেটাই এখানে বলা হচ্ছে। যাক, তো এরপর রাতের বেলা দেখা যায় সংসিক অন্য একটা কেসের জন্য একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। তখন তার ঘড়িতে 9টা বেজে 55 মিনিট দেখায় আর ঠিক সেই সময়ই সেই অ্যাপার্টমেন্টের সব লাইট চলে যায়। এরপরই সংসিক ওই অ্যাপার্টমেন্টের ভেতরে যেতে নিলে ইয়ংতাক নামের একটা ছেলে সেই বিল্ডিং এর ভেতর যেতে নেয়, কিন্তু সংসিক তাকে ভেতরে যেতে নিষেধ করে, কারণ এরকম জায়গায় যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ সে জানে এখানে আত্মা ঘোরাফেরা করে। তো এখানে কথায় কথায় আমরা জানতে পারি যে এই ইয়ংতাকও আত্মা দেখতে পায় আর তার কাছেও একটা স্পেশাল পাওয়ার আছে। অর্থাৎ সে তুড়ি বাজিয়ে সময়কে থমকে দিতে পারে আর তখন হয়তো সে আত্মাদের দেখতে পায়। আর মুভিং সিরিজটাতেও একটা ছেলেকে দেখানো হয়েছিল যে তুড়ি বাজিয়েই সময়কে থমকে দিতে পারে, আর সেই ছোট্ট ছেলেটাই হয়তো এই ইয়ংতাক। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এর সেকেন্ড সিজনে হয়তো লাইট শপ সিরিজ এবং মুভিং সিরিজ দুটোকে একসাথে কানেক্ট করা হবে আর সেখানেই হয়তো এই সব রহস্যের পর্দা উন্মোচন হবে। এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।